আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ একজন জি যদি স্যার, রেসপন্স। শুনতে পাচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার শেয়ারটা আপনাকে শেয়ার শেয়ার স্ক্রিনটা দেখতেছেন? স্ক্রিনটা কি শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে। আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের পঞ্চম ক্লাস, ফিফথ ক্লাসটা নিব 1.5 ঘন্টা সময়। তো যথারীতি আমাদের লাস্ট ক্লাসে যে ডিসকাশনটা ছিল ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে, যে ইনপুট ট্যাক্স বলতে আমরা কি বুঝে থাকি, ইনপুট ট্যাক্স ক্রেডিট বলতে কি বুঝে থাকি, এবং সরি, আমি টোটাল অনেকগুলা আপনাদের কাছে এক্সাম্পল এবং কেস স্টাডিও দেখাইছি যে ইনপুট ট্যাক্সটা কি জিনিস, ইনপুটটা কি, ট্যাক্সটা কি, ইনপুট ট্যাক্স কি, ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি। তো ইনপুট হচ্ছে যে আসলে আমরা যে প্রোডাক্টটা সেল করি বা আমরা যে যে প্রোডাক্টটার ইকোনমিক অ্যাক্টিভিটিস করে থাকি, কাস্টমারের হাতে ফিনিশ গুডসটা হস্তান্তরের আগ পর্যন্ত যাবতীয় কার্যক্রমগুলোকে আমরা ইনপুট বলি। এবং এই যাবতীয় ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করার সময় আমাদেরকে অনেক ধরনের পারচেজ করতে হয়। কখনো গুডস, কখনো সার্ভিস, ওগুলো পারচেজ করতে হয়, এবং এই গুডস এবং সার্ভিসের পারচেজের এগেনিস্টেই আমরা একটা ফিনিশ গুডস তৈরি করতে পারি, এবং এই ফিনিশ গুডসটা আমরা কাস্টমার হাতে দিয়ে থাকি। তাহলে এই ফিনিশ গুডসটা প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত যত ধরনের আমরা পারচেস করি, এই পারচেস গুলা করার সময় আমাদেরকে অনেক অনেক ভ্যাট বাবদ অনেক টাকা পে করতে হয়। এই ভ্যাট বাবদ যে টাকাটা পে করি কাস্টমারের হাতে দিই, যাদের কাছে আমরা সার্ভিসটা নিই বা গুডসটা কিনি, তাদের কাছে আমরা ভ্যাট বাবদ টাকাটা দিয়ে থাকি। ঠিক ওইটার বিপরীতে আমরা ফিনিশ গুডসটা যেই কাস্টমারের কাছে আমরা বিক্রি করি, তার থেকে ভ্যাট বাবদ, আইন অনুযায়ী ভ্যাট বাবদ আমাদেরকে তাদের থেকে টাকা নিতে হয় গভর্নমেন্টের জন্য। তাহলে আমরা ক্রেতার কাছ থেকে যে, আচ্ছা আপনার একটু জাস্ট 2টা মিনিট একটু আমাকে একটু স্কোপ দেন, তো আমি আবার ব্যাক করতেছি 1 মিনিট।
হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস কমপ্লিট, ইনপুট ট্যাক্স। সরি, আমি ব্যাক করলাম। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আনিসুর? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যেখানে ছিলাম, আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফিনিশ গুডস বা একটা সার্ভিস যখন আমরা কাস্টমার হাতে দিয়ে থাকি, কাস্টমার থেকে আমরা ওই প্রোডাক্টের প্রস্তুত আমরা প্রস্তুত করতে যত টাকা লাগে এবং আমার প্রফিট সহ এবং অ্যাজ ওয়েল এজ আমি গভর্নমেন্টের জন্য একটা ট্যাক্স জেনারেট করে টোটাল একটা টাকা নিয়ে থাকি। এখন এই আমি যে প্রোডাক্টটা সেল করলাম, এই সেলের থেকে যে সেল করার সময় যে ভ্যাট বাবদ যে টাকাটা নিছি, সেই ভ্যাটটা যখন গভর্নমেন্টকে দিতে যাব, গভর্নমেন্টকে আমরা দেওয়ার সময় এই প্রোডাক্ট প্রস্তুত করতে যত ধরনের ইনপুট আইটেমের উপর আমরা ট্যাক্স পে করছি, যেগুলো আইনত আপনার ক্রেডিট নেওয়া যায়, রিবেট নেওয়া যায়, দ্যাট ইজ আউটপুট ট্যাক্স থেকে লেস করা যায়, সেই টোটাল প্রসেসটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। আমি যদি খুব সংক্ষেপে এক্সাম্পল হিসাবে যদি বলি, মনে করেন আমি একটা মার্কেট থেকে আমি আমি একটা সাবান বিক্রি করলাম, মনে করেন একটা সোপ বিক্রি করলাম, সে 100 টাকায়, 115 টাকায়। এই 100 টাকা হচ্ছে যে আমার টাকা, এই 100 টাকার ভিতরে আমার যাবতীয় র মেটেরিয়াল এবং মেকিং কস্টের মূল্য আছে এবং আর বাকি প্রফিটও আছে, সাথে আমি আরো 15 টাকা নিলাম গভর্নমেন্টের জন্য। এই 15 টাকা যখন গভর্নমেন্টকে দিতে যাব, সেই 15 টাকা থেকে আমি ইনপুট স্টেজে যত যত ভ্যাট দিয়ে আসছি, যেগুলো আইনত রিবেট নেওয়া যাবে, ক্রেডিট নেওয়া যাবে, সেই টাকাটা মনে করেন 12 টাকা বা 10 টাকা। তাহলে 15 টাকা থেকে এই 12 টাকাটা লেস করে বাকি 3 টাকা আমি গভর্নমেন্টের ফান্ডে জমা দিই। এই 12 টাকা লেস করাটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবং এটা আমরা ইচ্ছা করলেই আমরা নিতে পারবো না, ওটা কতগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথমে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আসলে ইনপুট আইটেম কোনগুলো। একটা অ্যাক্টিভিটির সকল আইটেম কিন্তু ইনপুট না। তাহলে যেগুলো ইনপুট হিসেবে আইন বলে দিছে যে হ্যাঁ, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো ইনপুটের আওতায় পড়বে, তাহলে এই ইনপুট গুলোর সময় যে ভ্যাটটা বাবদ যে টাকাটা পে করছি, সেটাই শুধুমাত্র আমরা আউটপুট ভ্যাট থেকে লেস করতে পারবো। এবং আরো কিছু ক্রাইটেরিয়া মিট করতে হবে। যদি আমি এই ক্রাইটেরিয়া গুলো মিট না করি, তাহলে একটা ইনপুট আইটেম হওয়া সত্ত্বেও আমি সেটা রিবেট নিতে পারবো না। সেই জন্য আমরা একটা লিস্ট দেখাইছি, এবং লিস্ট ছিল, আমরা বলি সেটাকে ঋণাত্মক লিস্ট বা নেগেটিভ লিস্ট, ইনপুট ট্যাক্স ক্রেডিটের নেগেটিভ লিস্ট, এবং সেকশন 46 এটা ডিটেলস বলা আছে। তো এই ছিল বেসিক্যালি আমাদের লাস্ট ক্লাসের টপিকস।
তো এখানে আপনারা যদি কেউ কোনো কিছু বলতে চান আমরা শুনতে পারি, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বিশেষ করে লাস্ট 3টা বা 4টা ক্লাসে নিয়ে, তাহলে আমি একটু সময় দিতে পারি আপনাদেরকে। ওকে, আমার মনে হয় স্যার আপনাদের আপাতত কোনো ইনকোয়ারি নাই স্যার। থ্যাংক ইউ আমিন। আচ্ছা, এখন আমরা যাই আজকের ক্লাসে কি আলাপ করব। আজকের ক্লাসে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আলাপ করবো কয়েকটা, যেমন আমি বলি অনেকগুলো আলাপের ভিতরে আমরা একটা আলাপ করছিলাম ভ্যাট রেজিস্ট্রেশন, সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং গত ক্লাসে করছি ইনপুট ট্যাক্স ক্রেডিট, সেটা আরেকটা ইম্পর্টেন্ট। আজকে একটা টপিক আলাপ করব, এটা অনেকটা আমি ভ্যাট এবং কাস্টমস অ্যাক্ট, আপনাদের যে কাস্টমস অ্যাক্ট আছে সেটারও একটা পার্টকে কাভারেজ দিব। তো আজকে যে টপিকটা আলাপ করব সেটা একই পার্টের দুইটা অংশ, সেটা হচ্ছে যে ভ্যাট ক্যালকুলেশন এট ইম্পোর্ট স্টেজ, অথবা অথবা কাস্টম ডিউটি ক্যালকুলেশন এট ইম্পোর্ট স্টেজ, বা যত ধরনের ডিউটি গভর্নমেন্ট থাকে ইম্পোর্ট স্টেজে সেগুলো ক্যালকুলেশনের প্রসেসটা কি, অ্যাজ ওয়েল এজ এই গভর্নমেন্ট এই রেভিনিউ গুলো জেনারেট করার সময় ইম্পোর্ট স্টেজে একটা ভ্যাট নিয়ে থাকে অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে বলে আমরা আগাম কর। অ্যাডভান্স ট্যাক্স, নট অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স বলে একটা অ্যামাউন্ট নিয়ে থাকে। তাহলে সেই জিনিসটা কিভাবে ক্যালকুলেট হয়, কাদেরকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা আলাপ করব। আপনারা দেখেন আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু ইম্পোর্ট বেস কান্ট্রি, মানে আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট বেশি করতে হয়। এখন এই যে আপনি যে ইম্পোর্ট করবেন, আমদানি করবেন, গুডস হোক সার্ভিস হোক, এই আমদানিগুলা করার সময় আপনাকে ইম্পোর্ট স্টেজে যখন মালটা আপনি বন্দর থেকে হোক, সমুদ্র বন্দর হোক, স্থলবন্দর হোক, জলবন্দর অথবা সড়ক পথে যে বন্দর যতগুলো আছে, সেই বন্দর দিয়ে যদি আপনি একটা প্রোডাক্ট আপনি বাংলাদেশে আনতে চান, তখন আপনাকে গভর্নমেন্টকে কিছু টাকা পয়সা দিতে হবে, কিছু রেভিনিউ দিতে হবে, কিছু ট্যাক্স দিতে হবে। তো এই প্রসেসটাকে বলে আমরা যে ডিউটি ক্যালকুলেশন আর ইম্পোর্ট স্টেজ অর ভ্যাট ক্যালকুলেশন আর ইম্পোর্ট স্টেজ, যত ধরনের ক্যালকুলেশন গুলো ইম্পোর্ট স্টেজে করে থাকে সাধারণত রেভিনিউ নিয়ে, এই রেভিনিউ গুলো যদি আপনি পে না করে থাকেন তাহলে আপনি মালটা পোর্ট থেকে খালাস করতে পারবেন না। তাহলে এই মালটা খালাস করার এবং টোটাল মেকানিজমটা কি, এবং সেক্ষেত্রে কাস্টমস অ্যাক্ট এবং ভ্যাট আইনে কি কি কথা বলা আছে সেটা নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। তো আমরা প্রথমে যাই ম্যানার অফ ভ্যাট কালেকশন এট ইম্পোর্ট স্টেজ। আচ্ছা, এটা অলরেডি বলে ফেলছি যে বাংলাদেশের সমুদ্র বা অন্য দেশ থেকে ভৌগোলিক সীমার ভিতরে যদি কোনো দ্রব্য বাহির দেশ থেকে আমদানি করতে হয়, তাহলে গভর্নমেন্টকে একটা কাস্টমস আইন অনুযায়ী গভর্নমেন্টকে কিছু রেভিনিউ জেনারেট করতে হয়। সেটা হচ্ছে যে কাস্টম ডিউটি হতে পারে, সাপ্লিমেন্টারি ডিউটি হতে পারে, ভ্যাট হতে পারে, কাস্টম সেক্টর ইনকাম ট্যাক্স হতে পারে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হতে পারে, অ্যাডি হতে পারে, এই জিনিসগুলো। আচ্ছা, এখন আসেন এই যে আপনার যে একটা প্রোডাক্ট যে আনবো বাইরে থেকে, সে প্রোডাক্টের মূল্যের উপরে ডিপেন্ড করবে ওই কত টাকার পণ্য এবং কি আনতেছেন, এই মালের মূল্যের উপরে ডিপেন্ড করবে আপনার ভ্যাট অর কাস্টম ডিউটি অর অন্য ক্যালকুলেশন বা কত ভ্যাট কালেক্ট করবে। তো এই প্রথমে আমাদেরকে করতে হয় কি, ভ্যালু ডিটারমাইন করতে হয়, যে প্রোডাক্টটা আনতেছেন সেটার প্রোডাক্টের ভ্যালুটা ডিটারমাইন করতে হয়। যেমন আমি যদি খুব সংক্ষেপে যদি বলে থাকি, মনে করেন আপনি এক কন্টেনার বা 1 টন আপনার কসমেটিক্স অথবা আপনি কোনো কেমিক্যাল সাবান তৈরির জন্য অথবা আপনার টুথপেস্ট তৈরির জন্য অথবা কসমেটিক্স তৈরি করার জন্য আপনি কেমিক্যাল ইম্পোর্ট করতেছেন, মনে করেন 1 টন কেমিক্যাল আপনি ইম্পোর্ট করে আনতেছেন আপনি থাইল্যান্ড থেকে। এই যে আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনতেছেন, এই ইম্পোর্টের প্রোডাক্টটা তো একটা দাম দিয়ে আসছেন, মনে করেন আপনি সেটা সাপোজ স্যার 1 লাখ টাকা ধরি, 1 লাখ টাকা করে আপনি ওদের ওদের $1 লাখ বা 1 লাখ টাকা করে আপনি মালটা নিয়ে আসতেছেন। নিয়ে আসছে এই মালটা পরে এখন এটা আনতে গেলে আপনাকে অনেক ধরনের প্রসেস আছে। যেমন আমি আরো যদি সহজে বলি, আপনি প্রোডাক্টটা পারচেস করার পরে আপনি নিজের ক্যারিং কস্ট দিয়ে আপনি নিজের জাহাজ দিয়ে আনবেন, নাকি আপনি ওদেরকে বলবেন যে হ্যাঁ এখানে মালের মূল্যের মধ্যে তুমি জাহাজ ভাড়াও নাও, নিয়ে আমাকে মালটা বাংলাদেশের পোর্টে পৌঁছে দাও। জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আরো আমি যদি বোঝানোর জন্য বলি, মনে করেন আপনি একটা প্রোডাক্ট ঢাকাতে আনতেছেন, আপনি এই র মেটেরিয়ালটা পারচেস করছেন মনে করেন কুমিল্লা থেকে। হ্যাঁ, জি স্যার। কুমিল্লা থেকে যখন র মেটেরিয়ালটা ইম্পোর্ট করে পারচেস করতেছেন,
তখন যার থেকে কিনছেন আপনি করলেন কি, আপনার একটা নিজস্ব ট্রাক আছে, আপনি একটা নিজস্ব ট্রাকটা পাঠিয়ে দিলেন, ওই জায়গা থেকে ওই ফ্যাক্টরি থেকে মালটা কিনে আপনার নিজস্ব ট্রাকে করে মালটা আপনি ঢাকায় নিয়ে আসলেন, আপনার র মেটেরিয়াল বা অন্যান্য পারপাসে আপনি ইউজ করবেন। আপনি একজন। জি স্যার। আরেকজন জি স্যার। ব্যক্তি, আরেকজন ব্যবসায়ী করলো কি, সে বললো যে না, একই ফ্যাক্টরি থেকে আনতে, সে বলতেছে যে না আমার ট্রাক নাই, আমার কোনো গাড়ি টাড়ি নাই, আপনি আপনার প্রস্তুতকৃত মালটা আমার ঢাকা ফ্যাক্টরিতে পৌঁছাই দিবেন। তাহলে দুইজনের পারচেস প্রাইস কি সেম হবে? না স্যার, দুজনের পারচেস দুটো প্রাইস আলাদা হবে স্যার। আলাদা হবে। ঠিক আপনি আমাদের বাইরের দেশেও আপনি যে প্রোডাক্টটা আনতেছেন, এই প্রোডাক্টটা যদি আপনার নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের ফ্রেট কস্ট দিয়ে দিতে বা নিজের জাহাজ দিয়ে আনেন, তাহলে এক ধরনের প্রাইস দিবেন আপনি কাস্টমারকে, যে বিক্রেতাকে। আর যদি আপনার ওই ধরনের কোনো জাহাজ বা অন্য কোনো ফ্যাসিলিটি না থাকে, আপনি সেটা আপনি বলবেন যে ভাই তুমি তুমি একটা জাহাজ ভাড়া করে আমাকে জাহাজ ভাড়া সহ মালের মূল্য এবং জাহাজ ভাড়া সহ আমি তোমাকে পে করবো, তুমি আমাকে মালটা বাংলাদেশে পৌঁছে দাও। তো এই কথাগুলো আসলে বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ভ্যালু ডিটারমিনেশনটা হয় তিনটা প্রসেসের মধ্যে। কিভাবে ভ্যালু ডিটারমিনেশন গুলো হয় আমরা আসি প্রথমে। একটা হচ্ছে সিএনএফ ভ্যালু, কস্ট এন্ড ফ্রেট। যে ইনভয়েসটার মধ্যে, যে ইনভয়েসের মূল্যের মধ্যে ওই আমদানিকৃত প্রোডাক্টের মূল্য এবং আমদানিকৃত প্রোডাক্টটা আপনার পরিবহন ভাড়া সহ যদি থাকে, মানে মালের মূল্য প্লাস পরিবহন ভাড়া, দুইটা মিলে জি যেটা স্যার। হয় সেটাকে বলি আমরা সিএনএফ ভ্যালু। অনেকে আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনি কি সিএনএফ ভ্যালুতে আনতেছেন নাকি এইটা? যখনই সিএনএফ ভ্যালুতে আপনি ইনভয়েসটা পাবেন, তখন আপনি বুঝে নিবেন যে ওই ওই মালের মূল্যটার মধ্যে মালের দাম, প্রোডাক্টের দাম এজ ওয়েল এজ প্রোডাক্টের ক্যারিং কস্টও যুক্ত, বলে দুটাকে বলা হয় সিএনএফ ভ্যালু। তাহলে কস্ট অফ দ্য গুডস এন্ড উইথ কস্ট অফ দ্য গুডস প্লাস ফ্রেট চার্জ, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে সিআইএফ ভ্যালু। সেটা কিরকম? আপনারা জানেন আমরা যে কোনো প্রোডাক্ট যদি আমরা বাইরে থেকে আনতে যাই, সেই প্রোডাক্টের দাম, গাড়ি ভাড়া, সাথে আবার একটা ইন্স্যুরেন্স করতে হয় রিস্ক, ঝুঁকি এড়ানোর জন্য, যেন বায়ারের জি উপরে স্যার। ঝুঁকি না থাকে, আপনার উপরে ঝুঁকিটা না থাকে, সেই জন্য আপনাকে ইন্স্যুরেন্স পে করতে হয়। অনেক সময় আপনি কাস্টমারকে সিআই যদি সিআই ভ্যালুতে আনেন, দ্যাট ইজ মালের মূল্য দিলেন, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বললেন, এবং গাড়ি ভাড়াটাও যুক্ত থাকলো মালের মূল্যের মধ্যে। তাহলে যে মালের ইনভয়েসটার মধ্যে মালের মূল্য, ইন্স্যুরেন্স কস্ট এবং ওইটা আনা নেওয়ার ভাড়াটা যুক্ত থাকে, সেটাকে বলা হয় সিআই ভ্যালু। তাহলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে আপনি কি সিএনএফ ভ্যালুতে আনতেছেন নাকি সিআই ভ্যালুতে আনতেছেন। এখন আসেন, আমি বললাম যে না আমি ইন্স্যুরেন্সে আমি বিয়ার করব, আমি আমার জাহাজ দিয়ে তোমার থেকে মালটা আনবো, তাহলে ওই মালের তুমি শুধুমাত্র আমাকে ইনভয়েস করবে তোমার মালের মূল্যটা, সেটাকে বলা হয় এফওবি ভ্যালু, ফ্রি অন বোর্ড, অনলি কস্ট অফ দ্য গুডস। দ্যাট ইজ আমাদের একটা প্রোডাক্ট বাহির দেশ থেকে আমাদেরকে আনতে হলে তিনটা কস্ট সাধারণত যুক্ত থাকে। একটা হচ্ছে যে কস্ট, প্রোডাক্ট কস্ট, আর একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কস্ট, আর একটা হচ্ছে যে ফ্রেট কস্ট, যেটা জাহাজ ভাড়া। তাহলে দেখেন এক এক বিজনেসম্যান এক এক প্রসেস, এক এক মাধ্যম ভ্যালুতে আনতে পারে। কেউ সিএনএফ ভ্যালুতে আনবে, কেউ সিআইএফ ভ্যালুতে আনে, কেউ এফওবি ভ্যালুতে আনে। এখন একজন ব্যবসায়ী আনলো সিআইএফ ভ্যালুতে, আরেকজন ব্যবসায়ী আনলো সিএনএফ ভ্যালুতে, আরেকজন ব্যবসায়ী আনলো এফওবি ভ্যালুতে। মনে করেন সবাই একই প্রোডাক্ট আনলো, একই প্রোডাক্ট কেমিক্যাল আনলো জাকার্তা থেকে অথবা সিঙ্গাপুর থেকে অথবা আপনার থাইল্যান্ড থেকে, এবং এখন একই ব্যক্তি, তিনজন ব্যক্তি যখন এক টন করে, বা কেউ 2 টন, কেউ 1 টন, কেউ 3 টন, যে যতটুকু আনো, তাহলে মনে করেন তাদের পার ইউনিট প্রাইস, তাদের বা টোটাল কস্ট কি সেম হবে? না স্যার। সেম হবে না। তাহলে যদি তাদের প্রোডাক্ট সেম, তাদের প্রাইসটা যদি সেম না হয়, তাহলে ওই ইনভয়েস প্রাইসের উপরই তো আমাকে ডিউটি ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখা যাবে যে কেউ আনতেছে আপনার 60 টাকা করে পার টন, কেউ আনতেছে 75 টাকা করে পার টন, কেউ আনতেছে 80 100 টাকা। টাকা, 80 টাকা। তাহলে এই তিনজন যখন বাংলাদেশে একই প্রোডাক্ট, একই আইটেম যখন বাংলাদেশে এন্টার করতে চাচ্ছে, এই তিনজনকে যদি তিন ভ্যালুতে অ্যাসেস করা হয়, অ্যাসেস করে যদি ডিউটি ক্যালকুলেশন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে যে কম দামে আনতেছে, মানে এফওবি ভ্যালুতে আনতেছে, তার ভ্যাটের পরিমাণ, ট্যাক্সের পরিমাণ, ডিউটি পরিমাণ কম হচ্ছে, সে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রেভিনিউ হারাচ্ছে, এজ ওয়েল এজ
কম্পিটিশন মার্কেটে সে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ তাকে কম ভ্যালুতে সে শুধুমাত্র এফওবি ভ্যালুর উপরে ডিউটি ক্যালকুলেশন হয়েছে। ঠিক যে সিআই ভ্যালুতে আনতেছে, যেটা 80 টাকা মনে করেন, সেখানে মালের মূল্য 60 টাকা, আপনার 15 টাকা হচ্ছে যে ভাড়া, 5 টাকা হচ্ছে 5 টাকা ইন্স্যুরেন্স। তাহলে তার উপর ক্যালকুলেশন হবে 80 টাকার উপরে ক্যালকুলেশন। যখন ভ্যাট ট্যাক্স ক্যালকুলেট করবে তখন তাকে ভ্যাট ট্যাক্স বেশি দিতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ দেখা যাচ্ছে যে সে তার মার্কেটে এসে সে কম্পিটিশনে পারবে না, তার থেকে বেশি কস্ট যাচ্ছে। ঠিক জি স্যার। এই ধরনের অসামঞ্জস্যতা গুলা, কারণ আপনি আমাদের গ্লোবাল বিজনেসের মধ্যে তিনোটা রেট সিদ্ধ, আপনি তিনোটা যে কোনো একটা প্রসেসে আপনি একজন পার্টি থেকে মাল কিনতে পারবেন। কিন্তু বাংলাদেশে যখন মালটা ঢুকানো, যখন আনটা করবেন, তখন গভর্নমেন্ট সবার থেকে সঠিক রেভিনিউ কালেকশনের জন্য গভর্নমেন্ট করে কি সবাই একটা ভ্যালুতে চলে আসে। সেটা কিরকম, মনে করেন যে এফওবি ভ্যালু, যে আমি বিশ্বাস করি যে এফওবি ভ্যালুতে আনবে, দেখলো যে সে এফওবি ভ্যালু আনলো, তাহলে করবে কি ওই প্রোডাক্টটা ভ্যালু ডিটারমাইন করাবে এফওবি ভ্যালুর সাথে, করবে কি সে আপনার গভর্নমেন্ট করবে কি এটার ফ্রেট কস্টটা অ্যাড করবে। এবং ফ্রেট কস্ট কিভাবে অ্যাড করবে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোন বন্দর থেকে কোন বন্দরে জাহাজ ভাড়া কত, কোন সাইজের জাহাজের কত টাকা রেট, এটা কিন্তু একদম প্রিডিটারমাইন করা থাকে। হ্যাঁ, প্রিডিটারমাইন করা থাকে। হ্যাঁ, উঠানামা করে বাট ডিটারমিনেশন থাকে। তাহলে গভর্নমেন্ট সে এফওবি ভ্যালুটার সাথে, কাস্টমস অথরিটি এফওবি ভ্যালুর সাথে ক্যারিং কস্টটা যোগ করবে এবং ইন্স্যুরেন্সটা প্রিডিটারমাইন থাকে, ইন্স্যুরেন্সটা যোগ করে গভর্নমেন্ট আপনি এফওবি ভ্যালুতে আনলেও আপনাকে যে ভ্যাট বা ট্যাক্সটা বা কাস্টম ডিউটি ক্যালকুলেট হবে, সেটা গভর্নমেন্ট একটা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করবে। এটাকে বলে আমরা অ্যাসেসেবল ভ্যালু। সেটা আমি আরো আসতেছি, আরো পরে ডিটেলস আলাপ করবো অ্যাসেসেবল ভ্যালু। তাহলে আমি এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে আপনি কোন মেথডে, কোন প্রসেসে আপনি প্রোডাক্টটা পারচেজ করে আনতেছেন। সেটা কি সিএনএফ ভ্যালু মেথডে আনতেছেন, নাকি সিআই ভ্যালু মাধ্যমে মেথডে আনতেছেন, নাকি এফওবি ভ্যালু রেটে আনতেছেন। তাহলে যে সিএনএফ ভ্যালুতে রেটে আনবে, তাকে ভ্যালুয়েশন করার সময় তাহলে তার সাথে আইটা যোগ করতে হবে, দ্যাট ইজ ইন্স্যুরেন্স কস্টটা যোগ করতে হবে। আর যে সিআই ভ্যালুতে আনবে তার সাথে কিছুই যোগ করা লাগবে না, কারণ ওই ভ্যালুটার মধ্যে কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট সবই যুক্ত আছে। আর যে এফওবি ভ্যালুতে আনবে তার ওই মালের মূল্যটার সাথে ইন্স্যুরেন্স কস্ট প্লাস ফ্রেট কস্ট যোগ করে ভ্যালু ডিটারমিনেশনটা হবে, সাথে আরো কিছু যোগ হবে, আমি আসতেছি একটু পরে। তাহলে আমরা অন্ততপক্ষে এটাকে বুঝতে পারছি, হোয়াট ইজ সিএনএফ ভ্যালু, হোয়াট ইজ সিআইএফ ভ্যালু, হোয়াট ইজ এফওবি ভ্যালু। বলেন যদি এই জি তিনটা স্যার। না বুঝেন, খুবই সিম্পল আসলে, দেখেন এগুলো একবার পড়লে বুঝার কথা, এবং এগুলো আমরা প্রতিনিয়ত এই ওয়ার্ড গুলো শুনে থাকি। এটাকে আমরা ইম্পোর্টে গিয়ে এফওবি ভ্যালুতে, যারা কমার্শিয়ালে আমরা কাজ করি, যারা আমরা কমার্শিয়াল ডকুমেন্ট গুলা অডিট করি, তারা কিন্তু এগুলো খুব ফ্যামিলিয়ার। তো এনিওয়ান, আপনাকে কেউ কারো কোনো কোয়েশ্চেন আছে যে সিএনএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু, এফওবি ভ্যালু মিনিং না বুঝার? আমরা কয়জন আসছি? স্যার আমার একটা প্রশ্ন আছে, একটু পরে করি, আজানটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, আপনার কোয়েশ্চেনটা নিব একটু পরে। অন্য অন্য কারো? আনিসুর, আবুল হাসান, 50% কামিং আসছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে আমরা বুঝতে পারছি। খুব সংক্ষেপে বলি যে আমরা সিএনএফ ভ্যালু হইলে মনে করবেন কস্ট এন্ড ফ্রেট, ওই মূল্যটার মধ্যে। সিআইএফ ভ্যালু হইলে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। এফওবি ভ্যালু হইলে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, এখন আসেন, গভর্নমেন্ট এই যে এক একজন এক এক ভ্যালুতে আনে, হ্যাঁ, অথবা অনেক সময় ইচ্ছা করে যোগসার করে সবাই তো কম ভ্যালুতেও আনতে পারে, সবাই ভ্যালু কম ডিটারমিনেশন করে, ভ্যালু কম ডিক্লেয়ার করে আনতে পারে। তো সেই ক্ষেত্রে তো গভর্নমেন্ট তার রেভিনিউ হারাবে। তো সেই জন্য গভর্নমেন্ট করে কি, গভর্নমেন্টের কাছে কাস্টমস অথরিটি করে কি, আপনি যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, সেই প্রোডাক্টটার উপরে ভ্যাট, ট্যাক্স, কাস্টম ডিউটি ক্যালকুলেশন করার আগে প্রথমে করতে হবে কি অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করে। তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা কি জিনিস আমরা এটা একটু দেখি। আচ্ছা দেখেন, assessable value is not the actual value of any assets or product. Assessable value টা কিন্তু একদম accurate value না কোন একটা প্রোডাক্ট এবং অ্যাসেটের। It is the value which is used for calculation of tax. খেয়াল করেন, calculation of tax or VAT. হ্যাঁ, calculation of tax. Assessed value is required for the calculation of custom duty and other duty tax at import stage instead of invoice value.
আপনি যে ইনভয়েসটা জমা দিচ্ছেন সেই ইনভয়েসে একটা তো রেট আছে, কিন্তু সেই ইনভয়েস ভ্যালুটার উপরে গভর্নমেন্ট তার রেভিনিউ ক্যালকুলেট করবে না। গভর্নমেন্ট করবে কি, সে ওই প্রোডাক্টের একটা ভ্যালু অ্যাসেস করবে, একটা অ্যাসেসেবল ভ্যালু অ্যাসেস করার, ডিটারমাইন করার পরে ওই অ্যাসেসেবল ভ্যালুর উপরে যাবতীয় ক্যালকুলেশন, পরবর্তী ক্যালকুলেশন গুলো হবে। তাহলে দিস ইজ দ্য টোটাল সিআইএফ ভ্যালু অফ আইটেমস অফ লোকাল কারেন্সি। দিস ইজ দ্য সাম অফ টোটাল এফওবি ভ্যালু, দ্যাট ইজ এফওবি ভ্যালু প্লাস ফ্রেট প্লাস ইন্স্যুরেন্স। আরেকটা কথা বলা থাকে আদার চার্জ, দ্যাট ইজ ল্যান্ডিং চার্জ। আইনাতে একটা ল্যান্ডিং চার্জ যোগ করে, দ্যাট ইজ আপনি যদি সিআই ভ্যালুতে আনেন, দ্যাট ইজ কস্ট ইন্স্যুরেন্স পেড ভ্যালুতে আনেন, সেই ভ্যালুর উপরে গভর্নমেন্ট একটা 1% আরো 1% ল্যান্ড 1% সেটা ল্যান্ডিং চার্জ যোগ করে তারপরে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট হয়। আপনি যদি এফওবি ভ্যালুতে আনেন, এফওবি ভ্যালু প্লাস ইন্স্যুরেন্স প্লাস ফ্রেট সবগুলো যোগ করার পরে তারপরে 1% ল্যান্ডের চার্জ নিবে। যদি আপনি সিএনএফ ভ্যালুতে আনেন, সিএনএফ ভ্যালু প্লাস ইন্স্যুরেন্স যে ফিগারটা হবে সেটার উপরে তারপরে 1% যোগ করার পরে হবে অ্যাসেসেবল ভ্যালু। তাহলে দেখেন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন আমরা দেখি। যদি আপনি সিএনএফ ভ্যালুতে আনেন, হ্যাঁ, সিএনএফ ভ্যালু হইলে তাহলে আপনাকে প্রথমে এটা সিআইএফ করতে হবে। সিএনএফ ভ্যালুটা প্রথমে করতে হবে কি, সিআইএফ করতে হবে। তাহলে সি এবং এফ আছে, সাথে আইটা যোগ করব, ইন্স্যুরেন্স যোগ করার পর তারপর ল্যান্ডিং চার্জ করব। যদি আপনি সিআইএফ ভ্যালুতে আনেন, তাহলে এখানে কস্টও আছে, ইন্স্যুরেন্সও আছে, ফ্রেটও আছে, তাহলে আপনি শুধুমাত্র ল্যান্ডিং চার্জ যোগ করবেন। আপনি যদি এফওবি ভ্যালুতে আনেন, তাহলে এফওবি ভ্যালু প্লাস ইন্স্যুরেন্স প্লাস ফ্রেট প্লাস ল্যান্ডিং চার্জ 1%। যদি ইন্স্যুরেন্সের ফিগারটা যদি দেওয়া না থাকে, তাহলে ইন্স্যুরেন্সটা ধরা হয় সাধারণত, if the actual insurance cost is not unknown, that time insurance will be the 1% of CNF value. মনে করেন আপনি যে মেরিন ইন্স্যুরেন্সটা নিলেন, সেই মেইন ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা যদি কত দিছেন সেটা যদি কাস্টমস অথরিটির কাছে না থাকে বা আপনি যদি প্রোভাইড না করেন, তাহলে সে তখন করবে কি, কাস্টমস অথরিটি সিএনএফ ভ্যালুর উপরে 1% ইন্স্যুরেন্স ফিগার হিসাবে ধরে নেবে। তাহলে দেখেন এইভাবেই তৈরি করা হয় অ্যাসেসেবল ভ্যালু। এখন আপনারা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারেন, স্যার ল্যান্ডিং চার্জ কি জিনিস? ল্যান্ডিং চার্জ হচ্ছে যে গভর্নমেন্টের প্রেসক্রাইব একটা চার্জ, যেটা 1% ফিক্সড। এটা গভর্নমেন্ট 1% এডিশনাল ল্যান্ডিং চার্জ এটাতে যোগ করে। তাহলে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশনের জন্য সিআইএফ হোক, সিএনএফ হোক, এফওবি হোক, হোয়াট এভার ইট ইজ, সেটার সাথে সিআইএফ স্টেজে এসে তার সাথে 1% ল্যান্ডিং চার্জ যোগ করলেই আমার অ্যাসেসেবল ভ্যালু দাঁড়ায় যায়। অ্যাসেসেবল ভ্যালু যদি আপনি ক্যালকুলেট করতে পারেন, দেন আপনি পরবর্তী গভর্নমেন্ট যে রেভিনিউ ক্যালকুলেশন আছে সেগুলো করতে পারবেন। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি আবারও বলতেছি, আজকের টপিকসটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে নলেজের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটু পরে কিছু কেস দেখাবো, ক্যালকুলেশন দেখাবো, তখন কিন্তু আপনাদের এই ডেফিনিশন গুলো যদি ভুলে যান, এই ফর্মুলা গুলো যদি ভুলে যান, তখন আপনারা ওই ক্যালকুলেশন গুলো বুঝবেন না। স্যার ল্যান্ডিং Sir, চার্জটা একটু আগে বললে ভালো হতো। ল্যান্ডিং আইন অনুযায়ী, আইনে বলা আছে ল্যান্ডিং চার্জ 1%। কিসের উপর 1%? মানে যে টোটাল খরচটা হবে ইন্স্যুরেন্স এন্ড ভ্যালুর উপরে সিআইএফ ভ্যালুর উপরে, মানে আপনার টার্মস ভুলে যান, কস্ট, ফ্রেট, ইন্স্যুরেন্স, যে তিনটে ফিগার যোগ করার পরে যে ফিগারটা হবে সেটার উপরে 1%। জি স্যার, বুঝছি জি স্যার। স্যার। তাহলে আমরা দেখলাম যে সিএনএফ ভ্যালু বলতে আমরা কি বুঝে থাকি, সিআইএফ ভ্যালু বলতে কি বুঝে থাকি, এফওবি ভ্যালু বলতে কি বুঝি, এবং অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট হয়। আপনাদের দেখেন, আপনারা যদি কখনো আপনাদের এমসিকিউ এর কোয়েশ্চেন গুলো দেখেন বা কনফারেন্সে পেয়ে থাকেন, নিশ্চিত থাকেন আমার গত স্লাইড, এই স্লাইড এবং সামনে 2-3টা স্লাইড আছে, এই স্লাইড গুলোর উপরে আপনারা মানে এগুলাকে কন্টেন্ট করে আপনার মিনিমাম 5, 7, 10 মার্ক আপনারা পাবেন। কারণ আপনাদেরকে কোয়েশ্চেন করার এটা একটা মোক্ষম জায়গা। এবং নট অন, কেন বলতেছি এই কথাটা, আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের প্রফেশনাল লাইফে, কর্পোরেট লাইফে যারা আমরা অডিট করি বা জব করি, হোয়াট এভার ইট ইজ করি, আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এবং দেখেন, আমি অনেক জায়গায় পাইছি, মোস্ট অফ দা ইন্টারভিউ বোর্ডে আমরা যখন বসে থাকি, যখন আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য সিএনএফ ভ্যালু, মোস্ট অফ দা পার্সন আমরা বলতে পারি না। হোয়াই ইজ সিএএফ ভ্যালু বলতে পারি না, এফওবি ভ্যালু আমরা বলতে পারি না। তো যাই হোক, তো এই জন্য আমি আসলে এত কথা বলা। যদি আপনারা আবারও যাই আমি ব্যাকে, যদি এই স্লাইডটা দেখেন, হোয়াট ইজ দ্য সিএনএফ ভ্যালু, হোয়াট ইজ দ্য সিআইএফ ভ্যালু, হোয়াট ইজ দ্য এফওবি ভ্যালু, তারপরে দেখেন অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে। আপনার কাছে যে ভ্যালুটা থাকবে, আপনাকে প্রথমে ধরবেন যে সেই ভ্যালুটার ভিতরে কি কি কম্পোনেন্ট আছে।
সেটার ভিতরে যদি কস্ট, ফ্রেট, ইন্স্যুরেন্স থাকলে তাহলে ওইটার উপরে 1% যোগ করে টোটাল, তারপর টোটালটা যদি ওই CIF এই তিনটার যে কোনো একটা যদি মিসিং থাকে সেই মিসিংটা আপনি যোগ করবেন, দেন 1% অ্যাড করবেন, তাইলে আপনি অ্যাসেসেবল ভ্যালু পেয়ে যাবেন। আচ্ছা, আমরা অ্যাসেসেবল ভ্যালু পেলাম। এখন আমরা আসি ভ্যাট এন্ড আদার ক্যালকুলেশন এট ইম্পোর্ট স্টেজ। এখন ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্ট কত ধরনের রেভিনিউ জেনারেট করে সেটা আমরা দেখে থাকি, সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। খুব মনোযোগী একটু খেয়াল করবেন কাইন্ডলি। আসেন প্রথমে কাস্টম ডিউটি। গভর্নমেন্ট যে কাস্টম ডিউটিটা নেয়, গভর্নমেন্ট যে ইম্পোর্ট স্টেজে অনেকগুলো রেভিনিউর ভিতরে একটা রেভিনিউ নিয়ে থাকে কাস্টম ডিউটি, আমদানি শুল্ক। কাস্টম ডিউটিটা কিভাবে ক্যালকুলেট হবে? অ্যাসেসেবল ভ্যালু, কিপ ইন মাইন্ড, অ্যাসেসেবল ভ্যালু অ্যাসেসেবল ভ্যালু ইন্টু রেট অফ কাস্টম ডিউটি। তাহলে রেট অফ কাস্টম ডিউটি কোনটা? আপনি যে প্রোডাক্টটা আনতেছেন সেই প্রোডাক্টটা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী সেটার উপরে কাস্টম ডিউটি আছে কিনা, থাকলে কত পার্সেন্ট রেট। মনে করেন আমি 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 খুব লাইভ এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা মনে করেন একটা মোটর গাড়ি তৈরির জন্য একটা মোটর পার্টস ইম্পোর্ট করতেছেন, হ্যাঁ, তাহলে সেটার কাস্টম ডিউটি, মোটর পার্টসের কাস্টম ডিউটি কত? মেবি 25 or 30%। তাহলে আপনি ওই প্রোডাক্টটার অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করে তারপর রেট অফ কাস্টম ডিউটিটা আপনি গুণ করলে আপনি কাস্টম ডিউটি পেয়ে যাবেন। এই ভাইজান, আমার এখানে একটু আজান হচ্ছে, আমি একটু আজানটা শেষ করি। জি স্যার, আজান শেষ করে পরে কথা বলি। ওকে, আই এম ব্যাক। ওকে, আমরা যেটা বলতেছিলাম কাস্টম ডিউটি। তাহলে কাস্টম ডিউটিটা ক্যালকুলেট হবে আপনি যে প্রোডাক্টটা আনতেছেন সেটার অ্যাসেসেবল ভ্যালু ডিটারমিনেশনের পরে ওই প্রোডাক্টের যে রেটটা দেওয়া আছে সেটা সেই রেটের উপরে সেই রেটটা অনুযায়ী আপনি কাস্টম ডিউটিটা বের করলেন। এবার আসেন হ্যাঁ, রেগুলেটরি ডিউটি। গভর্নমেন্ট কাস্টম ডিউটি না, আবার আরেকটা ডিউটি নেয় রেগুলেটরি ডিউটি। সেটা কিভাবে বের করবেন? অ্যাসেসেবল ভ্যালু প্লাস রেট অফ রেগুলেটরি ডিউটি। আপনি যে প্রোডাক্টটা আনতেছেন সেই প্রোডাক্টটা প্রথমে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট হবে এবং ওইটা আইন অনুযায়ী ওই প্রোডাক্টের উপরে যদি রেগুলেটরি ডিউটি থাকে এবং রেগুলেটরি যে রেটটা বলা থাকবে সেই রেট অনুযায়ী রেটের উপরে অ্যাসেসেবল ভ্যালুর উপরে আপনি রেটটা গুণ করলে আপনি রেগুলেটরি ডিউটি টাকাটা পাবেন। এরপর আসেন সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটিটা কিভাবে ক্যালকুলেট হবে? আমরা এতটুকু জানি
যে সাপ্লিমেন্টারি ডিউটি কি বলতে কি বুঝে থাকি। সাপ্লিমেন্টারি ডিউটি কাদের উপরে হয় এটা আমি আপনাদের সাথে ডিটেলস আলাপ করছি। হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি ডিউটি, কখন সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ হয়, কোন কোন ধরনের প্রোডাক্ট গুলোর উপরে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ হয়, সেটা আমরা একদিন ডিটেলস আলাপ করছি। এনিওয়ান ক্যান টেল যে সাপ্লিমেন্টারি ডিউটি বলতে কি বুঝে থাকি? এনিওয়ান? লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি গুড এবং যেগুলো প্রোডাক্ট স্যার আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। হ্যাঁ, লাক্সারিয়াস প্রোডাক্ট যে সকল প্রোডাক্ট গুলো আমাদের দৈনন্দিন জীবনে এসেনশিয়াল না এবং লাক্সারিয়াল আইটেম, সেই আইটেম গুলোকে উপরে সাধারণত গভর্নমেন্ট ডিসকারেজ করার জন্য আপনার এডিশনাল একটা রেভিনিউ নিয়ে থাকে। দিস ইজ দ্য সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি কিভাবে ক্যালকুলেট করবেন? অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি। এই যে কাস্টম ডিউটি বের করছেন এখানে, এই কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, এই তিনটা যোগ করার পরে তারপরে ওই প্রোডাক্টের সাপ্লিমেন্টারি ডিউটি যে রেটটা আছে সেই রেটটা দিবেন। আবারও বলি, কাস্টম ডিউটি কিন্তু খুবই ইজিলি অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেট অফ কাস্টম ডিউটি, রেগুলার ডিউটি ইজিলি অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেট অফ রেগুলেটরি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেট করার সময় আপনাকে যদি এখন বলে যে তুমি সাপ্লিমেন্টারি ডিউটি কত, এই দুইটা যদি আপনার নাও থাকে, এই দুটো যদি আপনাকে করতে নাও বলে, তাও আপনাকে কাস্টম ডিউটি বের করতে হবে, রেগুলেটরি ডিউটি বের করতে হবে, দেন সাপ্লিমেন্টারি ডিউটি বের করতে পারবেন। তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশনের সময় আপনি অ্যাসেসেবল ভ্যালু লাগবে, সাথে কাস্টম ডিউটিটা বের করে রাখতে হবে এবং রেগুলেটরি ডিউটি বের করে রাখতে, সবগুলো যোগ করার পরে যে ভ্যালুটা হবে সেটাকে বলা হয়, সেটার উপরে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি পে করলেই হবে। এখন হয়তো আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আচ্ছা যাই এটা পরে আসি আর দেখি কেউ কোয়েশ্চেনটা করেন কিনা আমাকে। তারপরে আসেন ভ্যাট। আমরা আসলে ভ্যাটটাই পড়তেছিলাম। এগুলো হচ্ছে যে আমাদের কাস্টমস অ্যাক্ট, এর ভ্যাটও এর মধ্যে। ভ্যাটটা আমরা দেখি, ভ্যাট কিভাবে ক্যালকুলেট করবেন। যে ভ্যাট যেমন ক্যালকুলেট করবেন, অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি। তার মানে এতক্ষণ যা বের করছেন সবগুলা অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি সবগুলো যোগ করে আপনার যে ভ্যাট রেটটা হয় সেই ভ্যাট রেটটা দিয়ে থাকবেন। সাধারণত ইম্পোর্ট স্টেজে 15% ভ্যাট রেট। তাহলে দেখেন আমরা তাহলে ভ্যাটটা কিভাবে ক্যালকুলেট করব। আমাকে প্রথমে বের করে নিতে হবে অ্যাসেসেবল ভ্যালু, তারপরে বের করতে হবে কাস্টম ডিউটি, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপর রেগুলেটরি ডিউটি, সবগুলো যোগ করে তারপরে আপনি রেট অফ ভ্যাট দিবেন। জি স্যার। ওকে, আচ্ছা। এখন আসেন এআইটি, আরেকটা ট্যাক্স গভর্নমেন্ট নিয়ে থাকে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স, অগ্রিম আয়কর। এটা হচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স পরিবারের সদস্য। হ্যাঁ, সেটা কিভাবে ক্যালকুলেট? অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেট অফ অ্যাডভান্সড এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স রেট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তাহলে অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেট অফ এআইটি। আরেকটা গভর্নমেন্ট রেভিনিউ নিয়ে থাকে এটি, সেটা ডিটেলস কি সেটা আমি সেটাও আজকে টপিক, সেটা আজকে পাবেন শেষের দিকে। আরেকটা নিয়ে থাকে ঠিক সেটাকে বলে আমরা অ্যাডভান্স ট্যাক্স বলে বা আগাম কর বলি। হ্যাঁ, আগাম কর। আগে বলা হইতো এটাকে অ্যাডভান্স ট্রেড ভ্যাট, বাট এখন অ্যাডভান্স ট্রেড ভ্যাট বলে না, বলে যে অ্যাডভান্স ট্যাক্স, আগাম কর। এটা খেয়াল রাখেন, এটা হচ্ছে যে অগ্রিম আয়কর, এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আর এটা হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সটা হচ্ছে যে ভ্যাট পরিবারের সদস্য, আর এআইটিটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স পরিবারের সদস্য। আচ্ছা, সে অ্যাডভান্সটা কিভাবে ক্যালকুলেট হবে? ভ্যাট যেভাবে ক্যালকুলেট হয় ঠিক সেম ভাবে অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি সবগুলা যোগ করে তারপর রেট অফ এআইটি। তাহলে দেখেন গভর্নমেন্ট সাধারণত এগুলো ছাড়া আরো 2-3টা ছোট ডিএফ ভ্যাট এটা সেটা নিয়ে থাকে। হ্যাঁ, বেসিক্যালি একটা প্রোডাক্ট যখন আপনি বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে আনবেন বাহির থেকে, তখন আপনাকে এই ধরনের ক্যালকুলেশন গুলো, এই ধরনের রেভিনিউ গুলো দিতে হবে, ট্যাক্স গুলো দিতে হবে। এখন আপনি হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন, প্রত্যেকটা আইটেমের উপর কি সব ধরনের ডিউটি নিয়ে থাকে? সেটা ডিপেন্ড করে আইটেমটা কিরকম। কিছু কিছু প্রোডাক্ট, যেমন মনে করেন যে আমি যদি নিত্য প্রয়োজনীয় বা জীবন ধারণের জন্য আবশ্যকীয় প্রোডাক্টের উপর, সেটার উপর তো সাপ্লিমেন্টারি ডিউটি হবে না, হয়তো বা সেটার উপরে কাস্টম ডিউটি হতে পারে, অথবা রেগুলেটরি ডিউটি হতে পারে, ভ্যাট হতে পারে। মানে সোজা কথা হচ্ছে যে কোন প্রোডাক্টটার উপরে কোনটা অ্যাপ্লিকেবল হবে সেটা স্পেসিফিক আইনে বলা থাকে। কাস্টমস আইনে বলা আছে, কাস্টম ডিউটি অ্যাক্টে বলা আছে কোন কোন প্রোডাক্টের উপরে কাস্টম ডিউটি দিতে হবে। রেগুলেটরি ডিউটির উপর বলা আছে কোন কোন প্রোডাক্টের উপর রেগুলেটরি ডিউটি দিতে হবে। সাপ্লিমেন্টারি ডিউটি আইনে বলা আছে কোন কোন প্রোডাক্টগুলোকে সাপ্লিমেন্টারি ডিউটি বলা হবে এবং সেগুলোর উপর রেট দিতে হবে। ভ্যাট আইনে বলা আছে কোন কোন প্রোডাক্টগুলোর উপরে ভ্যাট দিতে হবে, কোন কোন প্রোডাক্টগুলোর ভ্যাট মুক্ত। ইনকাম ট্যাক্স আইনেও বলা আছে কোনগুলোর উপরে অগ্রিম করে আপনাকে দিতে হবে।
তাহলে এমন এমন কিছু প্রোডাক্ট দেখা যায় যারগুলো সবগুলো হয়, আবার এমন অনেক প্রোডাক্ট আছে যার ভিতরে 2টা বা 3 ধরনের রেভিনিউ নিয়ে থাকে। বলেন আপনারা, আমি আপনাদেরকে সিএনএফ ভ্যালু সিআইএফ ভ্যালু ক্যালকুলেশনটা দেখাইলাম, ডেফিনেশনটা, অ্যাসেসেবল ভ্যালু কিভাবে ক্যালকুলেট সেটাও বললাম। এখন আপনাদেরকে শেষ স্লাইডটা দেখাইলাম যে কিভাবে রেভিনিউ বিভিন্ন গভর্নমেন্টের ভ্যারাইটিস রেভিনিউ ক্যালকুলেট হয়। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কাস্টম ডিউটিতে, রেগুলেটর ডিউটিতে তো আমি একটা এক্সেট মানে কাস্টম ভ্যালু করতেছি, মানে রেট দিতেছি, ইন্টারেস্ট ট্যাক্স। সাপ্লিমেন্টারি ডিউটির সময় আমি আবার ওই এসএস ভ্যালু আর কাস্টম ডিউটির উপরে ট্যাক্স দিতেছি, মানে ডাবল হয়ে গেল না? ইয়েস, আপনি বলতে চাচ্ছেন ট্যাক্স অন ট্যাক্স হচ্ছে কিনা, এটাই তো কথা আপনার? জি স্যার। ইয়েস হচ্ছে, কিছু করার নাই, আইনে আছে। গভর্নমেন্ট রেভিনিউ জেনারেশনের জন্য আইন করা। স্যার স্যার এই জন্যই প্রোডাক্টের এত দাম থাকে। যাই হোক, আমরা সেটা তো অবশ্যই আমরা অনেক যুগে যুগ ধরে এভাবে হয়ে আসতেছে। তাহলে আপনারা দেখেন, আপনারা যদি এখানে এখন এখন আপনারা একটু চিন্তা করেন, আপনার যদি এই জিনিসগুলো যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনারা পরীক্ষাতে প্রতিনিয়ত ভুল করবে। পরীক্ষার কথা বাদ দেন, পার্সোনাল লাইফেও আপনার কর্পোরেট লাইফে, প্রফেশনাল লাইফে আপনারা পারফর্ম করতে পারবেন না। বলেন যারও কোনো কোশ্চেন দেখলে আমি কোশ্চেন নিব এখানে। আজকে ক্লাস কিন্তু বেসিক্যালি শেষ। যদি স্যার, হ্যাঁ বলেন। স্যার বলেন। অ্যাসেসেবল ভ্যালু তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে 3টা প্রসেস আছে, যে সিএনএফ, সিআইএফ, এফওবি। আমি যেই প্রসেসে প্রোডাক্ট আনি না কেন, আমার দেশের ভিতর আসলে আমি আলটিমেটলি সিআইএফ ভ্যালু প্লাস ল্যান্ডিং চার্জ, এই ভ্যালুতে হচ্ছে কি আমি অ্যাসেসেবল ভ্যালুটা ক্যালকুলেট করব। ইয়েস, কে বলছিলেন? সাইদা না? সাইদা যে কথাটা বলছে ওইটাই মূল জি কথা। স্যার। সিআইএফ এ আসতে হবে, এসে তারপরে 1% ইন্টারেস্ট, তার মানে অ্যাসেসেবল ভ্যালুটা পেলাম। মানে যেটার উপরে ক্যালকুলেশন করবেন সে ফিগারটা পাইলেন আপনি। তারপরে আইন অনুযায়ী যেটার উপরে যে রেট, সেটার উপরে আপনি সেই রেট দিবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, আমরা তাহলে এখন ক্যালকুলেশন বুঝছি। তাইলে আমরা এখন মোটামুটি কোন একটা প্রোডাক্ট আনতে গেলে কি কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আমরা এখন বুঝে গেছি। ওকে, আচ্ছা, এখন আসে আমরা একটা কেস করি। হ্যাঁ, দেখি আমরা এই সবাই বুঝছেন তো? নাইলে আমি কেসটা দেখাবো না, কেসটা করাবো না। আগে আমাকে জি বলেন, স্যার, আছে স্যার, আছে। আপনারা বলেন আপনার সিআইএফ, সিএনএফ, এফওবি, অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি, এটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? আমার বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা। জি কনসেপ্ট স্যার, এগুলো তো ওকে। জি স্যার, জি স্যার, মুখস্থ করা লাগবে ওই যে মানে এইগুলো আর কি মুখস্থ দাঁড়াবে। করতে হবে না, বুঝতেই হবে, মুখস্থ করার কিছু নাই এখানে, এগুলো মুখস্থ করার কিছু নাই। আচ্ছা আসেন আমরা এটা একটা দেখি। XYZ বাংলাদেশ লিমিটেড import one consignment 10,000 metric ton cement clinker from Jakarta. খেয়াল করেন, XYZ বাংলাদেশ লিমিটেড সে প্রোডাক্ট ইম্পোর্ট করে, এক কনসাইনমেন্ট 10,000 মেট্রিক টন ক্লিংকার ইম্পোর্ট করে আনতেছে জাকার্তা থেকে। জি স্যার। 10,000 মেট্রিক টন ক্লিংকার। সে ক্লিংকার কেন আনে বলেন তো, কে বলতে পারবেন? সিমেন্ট তৈরির জন্য স্যার। আচ্ছা, সিমেন্ট তৈরির সিমেন্ট জন্য। তৈরির জন্য। হ্যাঁ, তাহলে ওই XYZ লিমিটেড সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, সে সিমেন্ট প্রস্তুত করার জন্য 10,000 মেট্রিক টন ক্লিংকার জাকার্তা থেকে আমদানি করতেছে, যেটার ভ্যালু সিএনএফ ভ্যালু হচ্ছে যে ইউএসডি $60 পার টন। পার টন প্রাইস হচ্ছে $60, এবং যেদিন সে মালটা আনতেছে সেটা এক্সচেঞ্জ রেট 95। বর্তমানে তো 108 টাকা, 10 টাকা, 12 টাকা উঠে গেছে। যাই হোক, এটা আমার আগের করা, সেটাই এক্সচেঞ্জ রেট যা হোক এবার এটা যাই হোক। এবং সেটার এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যে বিডিটিতে আনতেছে ডলারে, বিডিটি রেট এক্সচেঞ্জ রেটটা আপনাদেরকে বলে দেওয়া আছে 95 টাকা। আপনি $1 ইকুয়াল টু 95 টাকা। মেইন ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছেন 2 লাখ টাকা। মেইন ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করছেন আপনি 2 লাখ টাকা, 2 লাখ টাকা। এখন আপনাকে বলতেছে অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ রেসপেক্টিভ ল, কাস্টম ডিউটি রেট হচ্ছে যে 5% এই প্রোডাক্টের উপরে। আমি এখানে বলে এগুলো হাইপোথেটিক্যাল ইউজ করছি রেট গুলো, কিন্তু আপনারা যদি বলেন যে ক্লিংকার রেট কি এরকম নাকি, না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, রেগুলেটরি ডিউটি করছে 7%,
এই প্রোডাক্টের উপরে 7% আছে, সাপ্লিমেন্টারি ডিউটি সাপ্লিমেন্টারি 10%। 10%, ভ্যাট হচ্ছে যে 15%, এআইটি হচ্ছে 5%, এন্ড এটি হচ্ছে 3%। এখন আপনাদের কাছে প্রথম কোয়েশ্চেনটা বোঝা গেছে? আবারও বলি, জি স্যার, XYZ বুঝছি। লিমিটেড 10,000 মেট্রিক টন সিমেন্ট, 10,000 মেট্রিক টন ক্লিংকার জাকার্তা থেকে ইম্পোর্ট করতেছে, যেটা পার মেট্রিক টন $60 করে, এবং যখন সে মালটা আনতেছে তখন রেট হচ্ছে যে 60 টাকা, এক্সচেঞ্জ রেট হচ্ছে যে 95 টাকা, $1 ইকুয়াল টু 95। ওই মালটা জাকার্তা পোর্ট থেকে বাংলাদেশ পোর্টে আনতে এটার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হচ্ছে 2 লাখ টাকা। এবং এই প্রোডাক্টের একটা বর্তমান মনে করেন আইন অনুযায়ী এটা এগুলো হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। মনে করেন যে এই প্রোডাক্টের কাস্টম ডিউটি হচ্ছে যে 5%, রেগুলার ডিউটি 7%, সাপ্লিমেন্টারি ডিউটি 10%, ভ্যাট 15%, এআইটি 5%, এআইটি 3%। হ্যাঁ, তাহলে এখন আপনাকে বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি এন্ড এটি অ্যামাউন্ট। এখন প্রথমে বলেন হোয়াট ইজ দ্য অ্যাসেসেবল ভ্যালু, বলেন কে বলতে পারবেন অ্যাসেসেবল ভ্যালু কত? স্যার এখানে স্যার ইন্স্যুরেন্স আর ল্যান্ডিং চার্জটা যোগ আপনি যোগ করে বলেন, আপনি নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, বলেন জি স্যার। ক্যালকুলেটর আছে, যোগ করে বলেন, আমাকে ফিগার বলেন, হোয়াট ইজ দ্য অ্যাসেসেবল ভ্যালু, কে বলতে পারবেন? কে বলতে পারবেন অ্যাসেসেবল ভ্যালু কত? স্যার 10,000 ইন্টু ওই যে 60 ইন্টু ওই লিগে 95 যোগ ওই লিগে আপনি 2 লাখ। ফিগার বলবেন, ফিগার বলবেন। স্যার 57 লাখ 57 লাখ সামথিং মেবি, না জানি স্যার, একটু করতেছি। 10,000 ইন্টু 60 টাকা ইন্টু কত 95 টাকা যোগ 3 2 2 5 কোটি, স্যার 5,72,00,000। এই আপনারা কি এগ্রি করেন ওর কথা? এটা স্যার শুধুমাত্র সিএনএফ ভ্যালু বের করছে। আপনি কি ওর কথা এগ্রি করেন? আপনার আমাদের বিএল কোয়ান্টিটি কত? 10,000 টন, তাই না? জি জি স্যার। 10,000 টন, আমরা বিএল কোয়ান্টিটি হচ্ছে 10,000 টন। একটু খেয়াল করি এখানে আমাদের সিএনএফ ভ্যালু কত পার টন? ডলার। পার টন কত? 60 টাকা, ঠিক কিনা? জি স্যার। 60 টাকা। তাহলে টোটাল সিএনএফ ভ্যালু কত? টোটাল সিএনএ হলো ঠিক, টোটাল সিএনএফ ভ্যালু আমার কত? 6 লাখ 6 লাখ 6 লাখ। এক্সচেঞ্জ রেট 6 কত? লাখ ডলার স্যার। হ্যাঁ, ডলার। এক্সচেঞ্জ রেট কত আমাদের? 95 টাকা। 95 টাকা। এক্সচেঞ্জ রেট 95। তাহলে সিএনএফ ভ্যালু বিডিটি কত? সিএনএফ ভ্যালু ইন বিডিটি দেখা যাচ্ছে স্ক্রিনটা আপনাদের? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন সিএনএফ ভ্যালু আমার হচ্ছে যে কত, এটা হচ্ছে যে বিডিটি। তাহলে আমি বিডিটি এটা পাইলাম কি, সিএনএফ ভ্যালু পাইলাম। তাইলে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করতে কি করতে হবে? স্যার ই করতে হবে যে এর সাথে 1% ল্যান্ডিং ভ্যালু এখন চার্জ করতে হবে। না স্যার, আর এটার স্যার সাথে তো ওই যে insurance 2 লাখ টাকা লাগবে অ্যাড স্যার। করতে হবে ইন্স্যুরেন্সে। ওকে, গুড। কে বলছিলেন ইন্স্যুরেন্সের কথা? জি স্যার। কারণ এখানে তো দেখেন, এখানে সিএনএফ শুধু সি আছে, এফ আছে, এখন তো আবার আইও লাগবে, লাগবে না? আইও লাগবে, জি স্যার। তাইলে আমার ইন্স্যুরেন্স কত আমাদের? 2 লাখ টাকা। 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা কিন্তু 5 পার টন না, কোটি টোটাল কনসাইনমেন্টের টোটাল জি স্যার। আচ্ছা, এখন আমি পাইলাম আমার টোটাল সিআইএফ ভ্যালু, হ্যাঁ টোটাল সিআইএফ ভ্যালু, হ্যাঁ, ভ্যালু ইন বিডিটি। ওকে, এখন আমরা কি করব? ল্যান্ডিং চার্জ 1%। হ্যাঁ, 1% 8 টাকার 1% ল্যান্ডিং চার্জ 1%। না, এই টাকা না তো সরি। তাহলে ল্যান্ডিং চার্জ যদি 1% হয়, আমরা এটা ইনটু 1%, তাহলে পাইলাম। তারপরে 5,72,000। তাহলে অ্যাসেসেবল ভ্যালু কত? তাহলে 72 আর 77 লাখ, 5,77,00,000 72,000। তাহলে আমার অ্যাসেসেবল ভ্যালু 5,72,00,000
72,000 টাকা। এগ্রি করি সবাই, বলেন। জি স্যার। জি স্যার। দেখে আমিন, আপনি 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 বললেন না, দেখে অন্যরা বলেন। দেখে আমরা অ্যাসেসেবল ভ্যালুটা কি বুঝতে পারছি? অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন ঠিক আছে? আনিসুর, সাইমা, জি স্যার। সাইদা, স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাসেসেবল ভ্যালুটা বের করলাম। এখন আমাকে বলেন, আপনি অ্যাসেসেবল ভ্যালু পাইছেন, এখন আমাদের কি কি করতে বলছে? কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি তো অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি রেটটা ফর্মুলা গুণ কি? করতে হবে। অ্যাসেসেবল ভ্যালু সাথে কাস্টম রেটটা গুণ করতে হবে। সিডি রেট, ঠিক সিডি কিনা? রেট। জি স্যার। তাহলে এই টাকার উপরে রেট, 5%। হ্যাঁ। জি স্যার। তাহলে আমার জি আমার স্যার। কত হচ্ছে? আমার অ্যাসেসেবল ভ্যালু কত? 5,77,72,000। আচ্ছা, আর এটার উপরে 5%। 5%। তাহলে আমার অ্যাসেসেবল ভ্যালু পেলাম, ঠিক আছে? 3, 2, 28 লাখ। জি স্যার। আচ্ছা, এবার আসেন আরডি। আরডি আরডি RD ফর্মুলা কি? স্যার অ্যাসেসেবল ভ্যালুর সাথে আরডি গুণ আর কি। অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি, তার উপরে হচ্ছে CD আরডি। এই কে বলছিলেন? স্যার ভুল বলছি আমি। ওই তো হ্যাঁ, কে আরডি কিভাবে হবে বলেন? অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি, দেন তার উপরে হচ্ছে আরডি রেট। আমি এখন যদি প্লাস স্যার অ্যাসেসেবল ভ্যালুর উপরে সরাসরি হবে। আমি তো ঠিক ছিলাম স্যার। সরাসরি আরডি রেট। এটা ব্যাট আর এই যে অ্যাডভান্স ব্যাটের সময় এটা বের করতে হবে। আপনারা দেখেন, আপনারা এই জিনিসগুলো আপনারা তখন বলতেছিলেন যে স্যার বুঝছি বুঝছি বুঝছি, অবস্থা বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে আমার 7%, এটা হচ্ছে যে 7%। 7%। রেগুলেটর ডিউটি কত দাঁড়াচ্ছে? আমার রেগুলেটর দাঁড়াচ্ছে 40,44,040 টাকা। এরপরে কি বলছে? সাপ্লিমেন্টারি এসডি ফর্মুলা কি বলেন? স্যার এটার ফর্মুলা লেগে স্যার অ্যাসেসেবল ভ্যালু যোগ হইলে গিয়ে সিডি যোগ আরডি ইনটু হইলে গিয়ে ওই অ্যাসেসেবল রেট ইনটু এসডি রেট, তাই না? জি স্যার। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আমিন আপনি কথা বলবেন না, আলামিন আপনি কথা অন্য করে বলেন। একে ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, সাইফুল? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাকে করতে হচ্ছে কি, তাইলে আমাকে অ্যাসেসেবল ভ্যালুটা নিতে হবে। নিলাম অ্যাসেসেবল ভ্যালু, তারপরে কি নিতে হবে? কাস্টম ডিউটি নিতে হবে, তারপরে নিতে হবে আমার রেগুলেটর ডিউটি, নিয়ে আমি বেস ভ্যালু পেলাম। দেন আমার এসডি রেট কত? এসডি রেট 10%, তাই না? তাহলে আমার দেখেন আমার এই কত? 64,70,464 টাকা, ঠিক আছে? এটা বুঝছেন কিনা দেখেন আপনারা। সাইফুল? আর বুঝতে পারছি স্যার। আনিসুর রহমান? জি স্যার, বুঝতে পারছি। সাইমা? ওকে, এরপরে কি বলছে আমাকে? ভ্যাট বের করতে। এখন বলেন ভ্যাটের ফর্মুলা কি সাইফুল? ব্যাটের সূত্র ফর্মুলা হচ্ছে দেখতে বলবে। স্যার এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে এই 3টা যোগ করতে হবে এসডি সহ। 3টা যোগ করে তারপরে ভ্যাটের রেট। আচ্ছা, দেখেন ফর্মুলা ঠিক আছে। আমি যেটা বলতেছি এখন, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি দেন রেট অফ ভ্যাট। তাইলে আমার প্রথমে আমি করতে হবে কি, যে প্রথমে অ্যাসেসেবল ভ্যালুটা নিই, তারপরে আমি সিডি নিলাম, তারপরে আমি আরডি নিলাম, এসডিটা নিলাম, নিয়ে বেস ভ্যালু পেলাম, দেন আমার 15% ভ্যাট। ভ্যাট। তাহলে আমার ভ্যাট দাঁড়াচ্ছে কত? আপনার 1,06,76,266 টাকা। আচ্ছা, এরপরে বলতেছি কি? এআইটি। এআইটি ফর্মুলা কি বলেন? এআইটি, এআইটি হবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে সরাসরি। ইয়েস, গুড। অ্যাসেসেবল ভ্যালু ইনটু অ্যাসেসেবল ভ্যালু ইনটু এআইটি রেট, তাই না? জি স্যার। রেট, গুড। তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে আসি। অ্যাসেসেবল ভ্যালু আমার রেট হচ্ছে কত? 5% সোফার। 5% না? হ্যাঁ,
তাইলে আমার পাইলাম 28,88,600 টাকা। তারপর আরেকটা দিয়ে কি এটি, এটি ফর্মুলা কি আগাম ফর্মুলা হচ্ছে এই ভ্যাটের সিস্টেমে ভ্যাট যার উপরে এটি তার উপরে। তার যদি আপনি তাহলে এইটা হচ্ছে দেখেন বিটা বাদ দেন আর এখানে বিটা বাইরে এটা এটি, তার মানে সেম জিনিস। ওকে, তাহলে এটা আমি ঠিক আছে, তার মানে বোঝার জন্য বলি অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি। ওকে, সেটার উপরে আমার দুইটারই বেস ভ্যালু হচ্ছে যে একই, সেটা 5% হলে হ্যাঁ এটি আমার সরি আমরা তো এআইটিটা করি নাই না, মিস করলাম, সরি সরি আমরা তো এটা এটা স্যার এটা এআইটি delete হয়ে এআইটি করেছিলেন বাট ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এআইটিটা আমি এখান থেকে নিই। তাহলে এআইটি ফর্মুলা হচ্ছে যে আমার S level value plus rate of into rate of রেট অফ AIT এআইটি। আর এটা হবে আমার এটি হচ্ছে যে মানে এটা অ্যাসেসেবল ভ্যালু প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি কাস্টম ডিউটি। তাহলে এটা এটি রেট কত 3%, 3% হলে আমার 21,35,253 টাকা। তাহলে দেখেন এইভাবেই গভর্নমেন্ট তার রেভিনিউ গুলো ক্যালকুলেট করে থাকে। এবং এখন বলেন এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আনসার এটাই, এনিওয়ান? বুঝা যায়? দেখেন এটা হচ্ছে যে আপনাদের আনসার। ওকে, যেটা আমি এতক্ষণ দেখাইলাম। ওকে, আমার মনে হয় আপনার মোটামুটি ক্যালকুলেশন। তাহলে দেখেন আমাকে প্রথমে বুঝতে হবে সিএনএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু, তারপরে বুঝতে হবে অ্যাসেসেবল ভ্যালু, তারপরে বুঝতে হবে কাস্টম ডিউটি গুলা কোন ফিগার গুলোর বেস ভ্যালু হিসেবে ধরে স্পেসিফিক রেটটা দেওয়া হয়। ওইটা যদি বুঝে থাকেন দেন আপনারা ক্যালকুলেশন গুলো পারবেন। এবং আপনাদের এই ক্যালকুলেশন বেসিস অঙ্ক এমসিকিউ কোয়েশ্চেন ভুরি ভুরি আসে। তাহলে যদি আপনি অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করতে না পারেন, যদি সিআই ভ্যালু প্রথমে তো সিআই ভ্যালু যদি ক্যালকুলেট করতে না পারেন, তাহলে আপনার পুরো জিনিসটা ভুল হবে, সব জিনিস ভুল হবে। আপনি দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ইম্প্যাক্টটা যদি খেয়াল করেন। এখন এই জায়গাটাতে আসেন, দেখেন আপনি একটু খেয়াল করেন। এখন কোনো কারণে আপনি এই ইন্স্যুরেন্সে যোগ করতে হয়, এটা আপনি জানলেন না। দেখেন আপনি আমি ফিগারটা এখানে রেখে দিলাম, দেখেন আমি রেখে দিলাম, কোনো কারণে আপনি জানলেন না ইন্স্যুরেন্সটা যোগ করতে হয়, আপনি ইন্স্যুরেন্সটা তুলে দেন। দেখেন আপনি প্রত্যেকটা রেট কি প্রত্যেকটা ক্যালকুলেশন কি চেঞ্জ হয়েছে বলেন? জি স্যার। তাহলে আপনি যখন পরীক্ষা হলে যখন এরকম একটা করবেন, এখানে দেখেন ভুল আনসারটাও দেওয়া থাকবে, মানে ভুলের রাইটটাও দেওয়া থাকবে, তখন আপনার মনে হবে ওইটা ঠিক আছে, এটা তো কাছাকাছি এটা চলে আসে, তার মানে এটা আনসার। শুধু জাস্ট সিম্পল দেখেন এক্সাম্পল, আপনি একটা 2 লাখ টাকা এখানে দেন নাই, না দেওয়াতে আপনার টোটাল রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে আপনি যদি সিআইএফ ভ্যালু বের করতে না পারেন, আপনি যদি ল্যান্ডিং চার্জটা যদি না হতে পারেন, আপনি সিআইএফ ভ্যালু বের করলেন, আপনি এখানে আপনি ল্যান্ডিং চার্জটা দিলেন না, কথার কথা। হ্যাঁ, ল্যান্ডিং চার্জটা আপনি দিলেন না, কারণ আপনি জানলেন না ল্যান্ডিং চার্জ, তাও আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার, ভুল তো আচ্ছা, একটা ভুল সব শেষ। হ্যাঁ একটা বলিলে চলবে। জি স্যার। দেখেন এই যে হচ্ছে যে আমাদের টোটাল জিনিসটা কিভাবে ক্যালকুলেট করছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই, এতক্ষণ যে আমি আপনাদেরকে বললাম এই যে ক্যালকুলেশন হয় একটা লাইভ একটা আমরা বিল অফ এন্ট্রি দেখি কোথায়, এই আমি যে এতক্ষণ বলছি এগুলো একটু আপনি একটা বিল অফ এন্ট্রি দেখেন, আমরা একটা জাস্ট একটা লাইভ একটা বিল অফ এন্ট্রি দেখি। যদি আপনাদের বিভিন্ন ক্লায়েন্টে দেখছেন কিনা আই ডোন্ট নো, আপনারা সাধারণত কমার্শিয়ালে যদি আপনারা কাজ করেন সেটা আপনি প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখবেন। দেখেন সাময়িকভাবে শুল্কায়িত আপনার একটা প্রোডাক্ট আনতেছে, এই প্রোডাক্টের আপনার এই দেখেন কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, আর দেখছেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে, এই দেখেন ক্লিয়ার এটা আসতেছে না? এই দেখছেন, হয়তো আমি এখন যে প্রোডাক্টটা আনতেছি সেটা কাস্টম ডিউটির রেট না, পার টনে 500 টাকা এরকম, সেই জন্য এখানে আছে। এবং এটা রেগুলেটরি ডিউটি নাই, এই প্রোডাক্টটা সাপ্লিমেন্টারি ডিউটি নাই, ভ্যাট আছে, এআইটি আছে, এটি আছে, সেই জন্য যেগুলো আছে যে আইন অনুযায়ী ওই প্রোডাক্টটা যা যা আছে তা।
দেখছেন এইভাবে ক্যালকুলেট করে এই টাকাটা যখন আপনি জমা দিবেন গভর্নমেন্টের ফান্ডে, এই টাকাটা যখন আপনি গভর্নমেন্টের ফান্ডে জমা দিবেন, দেন আপনি প্রোডাক্টটা পোর্ট থেকে খালাস করতে পারবেন। এই টাকা না দিয়ে আপনি কখনো মাল খালাস করতে পারবেন না। এই দেখেন অ্যাসেসেবল ভ্যালু, এই প্রোডাক্টের অ্যাসেসেবল ভ্যালু কি এখানে, এই অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে যে এইটা, দেখছেন দেখা যাচ্ছে? এই দেখেন এই ধরনের, এইটা হচ্ছে গভর্নমেন্ট ডকুমেন্ট। আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য একটা পুরানো একটা ডকুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এটা নারায়ণগঞ্জ পোর্ট থেকে আনা হয়েছে, খেয়াল করেন, বা সরি চিটাং পোর্ট থেকে নারায়ণগঞ্জ অ্যাড্রেসে দিয়ে, বুঝা যাচ্ছে? বলেন। দেখেন অনেক অনেক ধরনের ডকুমেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে আমাদের অ্যাসেসেবল ভ্যালু মানে কিভাবে ক্যালকুলেট হয় এবং গভর্নমেন্ট কিভাবে রেভিনিউ গুলো ক্যালকুলেট করে সেটা আমরা এখানে দেখালাম। আচ্ছা, এটা একটু নিজেরা পড়ে নিন, এটা একই জিনিস মোটামুটি, সমস্যা না। রিইম্পোর্ট প্রোডাক্ট কি? আচ্ছা আসেন, কিছু কিছু প্রোডাক্টের উপরে আপনি ভ্যাট হয় না। হ্যাঁ, ইম্পোর্ট ফর এক্সপোর্ট, যদি আপনি কোনো প্রোডাক্ট এক্সপোর্টের উদ্দেশ্যে ইম্পোর্ট করে থাকেন, এক্সপোর্ট করার উদ্দেশ্যে, সাধারণত আমাদের গার্মেন্টস বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করার উদ্দেশ্যে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনলে সেটার উপরে ভ্যাট হয় না। গুডস ব্রট ফর এক্সপোর্ট, রপ্তানি করার জন্য, উইদাউট বিং দ্য কনজাম্পশন ইনসাইড দ্য বাংলাদেশ, বাংলাদেশে ভোগ করবেন না, ওই প্রোডাক্টটা বাংলাদেশে ভোগ করা হবে না। এটা একটা প্রোডাক্ট আনতেছেন, এটাকে পরিবর্ধন সংযোজন বিয়োজন করে আবার এটাকে এক্সপোর্ট করে দিবেন, ইম্পোর্ট করে আনতেছেন এক্সপোর্ট করে দিবেন, তাহলে ওই ইম্পোর্টটার উপরে আপনার ভ্যাট হবে না। এখন আসেন, আমি একটু আগে একটা কথা বললাম। একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন আনিসুর। স্যার গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলায় শতভাগ রপ্তানিমুখী, তারা যে তুলা আনে, এগুলা কি স্যার এগুলোর উপর ভ্যাট দেয় না তাহলে স্যার? হ্যাঁ, ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্টে হলে এগুলো হবে না। যদি এক্সপোর্ট, সোজা কথা হচ্ছে যে এক্সপোর্টের উপরে যদি হয় তাহলে আপনি দিবে না, যদি এক্সপোর্ট করার উদ্দেশ্যে যদি আনে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন আমরা দেখেন, আমরা একটু ব্যাকে যদি যাই, যদি আমি ব্যাকে যাই, আপনার যদি আমি এটা না, এখানে যদি আসেন, আমরা দেখেন গভর্নমেন্ট এই যে ভ্যাট ছাড়াও এই দুইটা দেখেন, এই শুধু এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে আপনার ভ্যাট, এই ভ্যাট এবং এআইটি, এটার ভিতরে কোনো বেসিক ডিফারেন্স আছে? জি স্যার আছে, এটাতে স্যার রেটের উপর ডিফারেন্স আছে। হ্যাঁ, রেটটা স্যার, আমি রেট পরে আসি। রেট অফ ভ্যাট আর রেট অফ এটি, এই দুইটা যদি বাদ দিই তাহলে কোনো ডিফারেন্স আছে? না স্যার, তাহলে কোনো ডিফারেন্স নেই। কোনো ডিফারেন্স নাই। এখন আমি আপনাদেরকে যদি বলি, আমি যে একটা এক্সাম্পল একটু আগে দেখাইলাম, মনে করেন এই প্রোডাক্টটা এখানে আমার ভ্যাট, খেয়াল করেন এই জায়গাটা একটু খেয়াল করেন আপনারা, এখানে ভ্যাট কত 15%, এটি কত 3%, ঠিক না? জি স্যার। এখন এত জি, কথা স্যার। না বলে গভর্নমেন্ট ডাইরেক্টলি তো বলতে পারে 18% রেভিনিউ দাও, পারে না বলতে? যদি একই কথা 18% বলে, রেট একই হবে না? বলেন, টাকা একই হবে না? হবে? দেখি আমরা হয় কিনা। মনে করেন আপনি এটা করলাম, আমি রেট বললাম যে 18%, দেখেন কত আপনার 1,28,11,519 টাকা, তাই না? এই দুইটার তো সেম ফিগার। দেখেন 1,28,00,000 যদি আমি যোগ করি, এটা যদি যোগ করি আমি, দেখেন একই না? ফিগার একই না? তাহলে 15% একবার, 3% একবার, এইভাবে না বলে ডাইরেক্ট বলে দিতে পারে এই আইটেমটার উপরে 18% ভ্যাট, বলতে পারে কিনা? স্যার কিছু প্রোডাক্টের উপরে ভ্যাট থাকে, কিছু প্রোডাক্টের উপর থাকে না, এটার জন্য হতে পারে। হ্যাঁ হয়তো কি, হ্যাঁ আপনি বলতে পারেন যে কিছু প্রোডাক্টের উপর দুটোটা থাকে, কিছু প্রোডাক্টের উপর শুধু ভ্যাট থাকে, এটি থাকে না, কিছু প্রোডাক্টের এটি থাকে, ভ্যাট থাকে না। এই কারণে কি আলাদা করছে বলতেছেন? জি স্যার। না, আসলে বেসিক কারণ এটা না, সেটাই আমরা পড়বো।
যে আসলে কেন এটাকে আলাদা করছে ভ্যাট পরিবারের সদস্য, তারপরও কেন এটাকে আলাদাভাবে রাখছে। আসেন আমরা আমি আপনাদেরকে বলি 2014 সালের আগে, 14 বা 13 সালের আগে এই অ্যাডভান্স ট্যাক্স বলেন, আগাম কর বলেন, অ্যাডভান্স ট্রেড ভ্যাট বলে এই ধরনের কোনো জিনিস ছিল না, শুধু ভ্যাটটাই ছিল। আমরা সাধারণত গভর্নমেন্ট কি মনে করে, গভর্নমেন্ট মনে করে যে আপনি যখন একটা প্রোডাক্ট, একটা র মেটেরিয়াল যখন বাইরে থেকে আমদানি করে আনতেছেন, সেটা পরবর্তীতে দেশে আপনি র মেটেরিয়াল আকারে হোক, ট্রেডিং হলে হোক, অন্য এটার সাথে আরো কিছু ভ্যালু এডিশন করে ওইটা কাস্টমারের হাতে যাবে, তাই না? তার মানে আপনি একটা প্রোডাক্ট আনতেছেন, সেটার পরবর্তীতে আরো কিছু ভ্যালু এডিশন হবে, যতই ভ্যালু এডিশন হবে ততই গভর্নমেন্ট রেভিনিউ পাবে, ঠিক কিনা? মনে জি করেন যে স্যার। যেসব প্রোডাক্ট গুলো আনতেছেন সেগুলোর উপরে যদি ভ্যালু এডিশন হয়, এই যে মনে করেন আপনি ক্লিংকার আনলেন, ক্লিংকারটার সাথে কি আপনার এটা প্রসেসিং করে এটাতে সিমেন্ট তৈরি হবে, তার মানে এই যে প্রসেসিং করা, ভ্যালু এডিশন করে সিমেন্ট তৈরি হবে, তাই না? তাহলে এই যে প্রসেসিং বা ভ্যালু এডিশনটা হচ্ছে, যত ভ্যালু এডিশন হবে এখানের উপরে গভর্নমেন্ট তার আরেকটা রেভিনিউ, গভর্নমেন্ট তার রেভিনিউ জেনারেট করবে। এখন আমাদের দেশে এমন কিছু সময় দেখা যায় যে এমন কিছু আমি এটা আনকোট করে বলছি, এমন কিছু ব্যবসায়ী আছে, এমন কিছু দুষ্ট লোক আছে, তারা করে কি, একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আনার পরে এই ইম্পোর্টকৃত প্রোডাক্টটা কোথায়, কোন ফ্যাক্টরিতে, কোন কাজে, কোন কনজিউমারের কাছে কোথায় যাচ্ছে, এটার আর হদিস পাওয়া যায় না। দ্যাট ইজ, এই যে এটার যে বিভিন্ন স্টেজে ভ্যালু এডিশন হয়ে যে এটা কনজাম্পশন হচ্ছে দেশের মধ্যে, সেটা এই যে ভ্যালু এডিশনটা হচ্ছে, এই ভ্যালু এডিশনের কোনো হদিস পাওয়া যায় না, এবং ভ্যালু এডিশনের যখন হদিস পায় না তখন গভর্নমেন্ট সেই ভ্যালু এডিশনের উপর রেসপেক্টিভ এডিশনাল ভ্যাটটা পায় না। গভর্নমেন্ট তো ধরে নেয় যে এক টন ক্লিংকার আনতেছি আমি, এখন আমি ক্লিংকার দেশে আনতেছি, এই ক্লিংকারটা প্রডিউস হয়ে, বা এই যে এক টন কেমিক্যাল আনতেছি, এই কেমিক্যালটা প্রডিউস হয়ে সাবান, শ্যাম্পু, কসমেটিক্স এগুলো উৎপাদন হবে। তাহলে এগুলো যতই ভ্যালু এডিশন হবে ততই প্রত্যেকটা স্টেজে গভর্নমেন্ট রেভিনিউ পাবে। এখন একটা কসমেটিক, এক কন্টেনার কসমেটিক্স আনার পরে, কেমিক্যাল আনার পরে, এই কেমিক্যালটা কোন ফ্যাক্টরিতে, কোন প্রোডাকশনে ইউজ হয়েছে, ইউজ হয়ে কোন ফিনিশ গুডসটা তৈরি হয়েছে, এটার যখন হদিস পাওয়া যাবে না, তখন কিন্তু গভর্নমেন্ট তার এই পরবর্তী ভ্যালু এডিশনটার উপরে গভর্নমেন্ট তার রেভিনিউ হারায়। এই জন্য এই ধরনের পদগুলো দেওয়ার জন্য গভর্নমেন্ট বললো যে ঠিক আছে, তোমরা ভ্যাটও দিবা, সাথে আরেকটা আমাকে সিকিউরিটি মানি দিবা, তোমরা আরেকটা সিকিউরিটি মানি দিবা, সেই সিকিউরিটি মানিটার নাম হচ্ছে আগাম কর। তাহলে দেখেন, আপনি একজন ব্যবসায়ী আগাম কর দিয়ে ভ্যাট মালটা খালাস করলো, এখন এই সিকিউরিটি মানিটা বলছে তুমি পরবর্তীতে তুমি তোমার রিটার্নের মাধ্যমে এই যে সিকিউরিটি মানি বাবদ আগাম করটা দিছো সেটা তুমি ফেরত পাবা। এখন একটা অসাধু ব্যবসায়ী যদি পরবর্তী কার্যক্রমগুলো যদি সে যদি ডিসক্লোজ না করে, কোথায় কোথায় ভ্যালু এডিশন হয়েছে সেটা যদি সে যদি প্রুভ করতে না পারে, তাহলে সে এই যে গভর্নমেন্টকে যে সিকিউরিটি মানি বাবদ আগাম কর দিয়ে আসছে, এটা তখন আর সে রিফান্ড নিতে পারে না, গভর্নমেন্ট তার রেভিনিউ পেয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি কথাটা, কেন আগাম করের উৎপত্তি? জি স্যার, জি স্যার। তাহলে আগাম কর হচ্ছে একটা সিকিউরিটি মানি। আমরা এখন আস্তে আস্তে একটু যাই। অ্যাডভান্স ট্যাক্স এটি বেসিক্যালি বিজনেস স্টেজ, বাট ইট ইজ কালেক্টেড এট ইম্পোর্ট স্টেজ, এটা আমদানি স্টেজে হয়, অন্য হয় না। আচ্ছা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি মানি, একদম এটা হচ্ছে যে আমরা মূল কথা। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি মানি। সিকিউরিটি মানি কি, একটা সার্টেন টাইমের পরে টাকাটা আপনি ফেরত পাবেন, দিস ইজ কল্ড দ্য সিকিউরিটি মানি। NBR imposed VAT, sorry, NBR imposed at import stage, as it is found it is difficult to realize the VAT at the business stage. Traders usually do not maintain standard accounting system in the while NBR also does not have proper logistic or manpower. এই যে বললাম, একটা প্রোডাক্ট, একটা র মেটেরিয়াল, একটা এসে দেশে কোথায় কোন কান আছে, কোন ফ্যাক্টরিতে এগুলো প্রডিউস হচ্ছে, কোন সময় ভ্যালু এডিশন হচ্ছে, গভর্নমেন্টের পক্ষে এত লোকবল নাই যে এগুলাকে মনিটর করে রিয়েল ভ্যালু এডিশনের উপরে রিয়েল রেভিনিউ কালেক্ট করা। তো সেই জন্য নাই বলে, তো সেই জন্য করছে কি গভর্নমেন্ট একটা একদম দেশে ঢুকার সময় বলে দিচ্ছে তুমি আমাকে একটা এটি দাও, একটা আগাম কর দাও, এই আগাম করটা পরবর্তী তুমি তোমার কার্যক্রম সাধন করার পরে কিছু ডকুমেন্ট করলেও, রুলস এন্ড রেগুলেশন মানলে তুমি আগাম করটা রিবেট নিতে পারবা, সরি ফেরত নিতে পারবা সিকিউরিটি মানি হিসেবে। তাহলে আমরা আগাম করের উৎপত্তিটা কেন আমরা বুঝতে পারছি। দেখেন, নেসেসারি ডকুমেন্ট, এখন নেসেসিটি অফ অ্যাডভান্স ট্যাক্স। তাহলে অ্যাডভান্স ট্যাক্সটা কখন হয়? আদার দেন প্রডিউসার, কার উপর কথা খেয়াল করেন, আদার দেন প্রডিউসার অ্যান্ড ইম্পোর্টার, মানে প্রডিউসার কি, যারা সাধারণত ট্রেড করে,
আপনি যে প্রোডাক্টটা আনলেন সেই প্রোডাক্টটা দিয়ে যদি আরেকটা প্রোডাক্ট তৈরি না করেন, মানে র মেটেরিয়াল হিসেবে ইউজ না করে যদি আপনি ডাইরেক্টলি এটা বিক্রি করে দেন, আদার দেন প্রডিউসার, দ্যাট ইজ ইউ আর নট ম্যানুফ্যাকচারার, অ্যান ইম্পোর্টার needs to pay 5% AT for all importable goods at import stage. আপনি যদি একটা যে প্রোডাক্টটা আনেন সেটা যদি আপনি প্রোডাকশন কাজে ব্যবহার না করে যদি আপনি অন্য কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো কনজিউমারের কাছে ম্যানুফ্যাকচারের কাছে বিক্রি করে দেন, দ্যাট ইজ ইউ আর নট দ্য প্রডিউসার, ইউ আর নট দ্য ম্যানুফ্যাকচারার, ইউ আর দ্য ট্রেডার ইন এ সেন্স। সেই ক্ষেত্রে আগাম কর হবে 5%। আন্ডার ফুলফিল অফ সাম রেট আর আপনি যদি ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন, আপনি যদি প্রডিউসার হয়ে থাকেন, আপনি যে মালটা আনতেছেন সেটা আপনি র মেটেরিয়াল হিসেবে আনতেছেন, সেই ক্ষেত্রে আপনার ভ্যাট হবে 3%, সরি এটি হবে 3%। তবে আপনাকে কিছু ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে হবে যে ইউ আর দ্য ম্যানুফ্যাকচারার। আন্ডার ফুলফিল অফ সাম টার্মস এন্ড কন্ডিশন ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড, producer needs to pay 3%, that is raw material consumption of AT for all importable goods. মানে আপনার যে ব্যক্তিটা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে কিন্তু সে পরবর্তীতে সেটা প্রসেস করে অন্য কোনো প্রোডাক্ট তৈরি করবে না, দ্যাট ইজ এ ট্রেডার। ট্রেডারের জন্য রেট হচ্ছে 5%। আর কোনো ইম্পোর্টার সে ইম্পোর্ট করে মালটা আনতেছে র মেটেরিয়াল হিসাবে, এই র মেটেরিয়াল দিয়ে সে অন্য একটা প্রোডাক্ট ফিনিশ গুডস তৈরি করবে, সেক্ষেত্রে তার এটি হবে 3%। তাহলে আমরা এটি কিন্তু দুই রকম, দুইটা রেট, একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 3%। কার ক্ষেত্রে 5%, কার ক্ষেত্রে 3%, আমি ক্লিয়ার। জাস্ট আমরা 5% ও 3% ও ক্যালকুলেট হবে, ভ্যাট যেভাবে ক্যালকুলেট হয় ঠিক আমরা অ্যাডভান্স ট্যাক্স সেম ওয়েতে ক্যালকুলেট হয়, জাস্ট এটা ফর্মুলাটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন, এই যে আপনি বললাম না, আপনি যে ফেরত পাবেন বা ফেরত পাওয়ার জন্য বা আপনার 3% অ্যাভেল করার জন্য, আপনার 3% অ্যাভেল করার জন্য আপনাকে কি কি ধরনের প্রুফ ডকুমেন্ট দিতে হবে? অ্যাকর্ডিং টু জেনারেল অর্ডার issued by the NBR, a producer or importer his goods for his production purpose must be submit. আপনি যদি আপনার কোনো প্রোডাকশন পারপাস র মেটেরিয়াল হিসেবে কোনো প্রোডাক্ট আনেন, তাহলে আপনি যে 3% অ্যাভেল করতে হলে আপনাকে এই নিম্নলিখিত ডকুমেন্ট গুলো অবশ্যই জমা দিতে হবে। সেটা কি কি ডকুমেন্ট? অ্যাটাচড কপি অফ ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে ভ্যাট রেজিস্ট্রেশন আছে কিনা, কারণ আপনার ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে তো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবেন না, সেই ভ্যাট রেজিস্ট্রেশনটা জমা দিতে হবে বা দিতে হবে। অ্যাটাচ কপি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম, আপনি যে প্রোডাক্টটা আনতেছেন সেটা আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মের ভিতরে মেনশন আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি সেটা 3% পাবেন না। অ্যাটাচ কপি আপডেটেড আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপডেটেড ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। আরো যেটা দিতে হবে, আপনি 12 মাস, লাস্ট 12 মাসে যে আপনি রিটার্ন সাবমিট করছেন সেটার একটা প্রুফ দিতে হবে। যদি আপনি অনলাইনে সাবমিট করে থাকেন তাহলে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন দিয়েই ভ্যাট কর্তৃপক্ষ কাস্টমস অথরিটি দেখে নিবে যে আপনি গত 12 মাসে রিটার্ন সাবমিট করছেন কিনা। যদি আপনি অনলাইনে না দিয়ে থাকেন তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে, আপনাকে ওইখানে মেনশন করতে হবে যে আপনি লাস্ট 12 মাসে আপনি রিটার্ন সাবমিট করতেছেন, দেন আপনি 3% অ্যাভেল করতে পারবেন। এখন আসেন, এই যে 3% হোক 5% হোক আপনি যে দিলেন, গভর্নমেন্টকে দিচ্ছেন কি সিকিউরিটি মানি হিসাবে। এখন সিকিউরিটি মানিটা তো আপনি একসময় ফেরত নিবেন, কারণ আপনাদের ভ্যালু এডিশন পয়েন্ট গুলো সব ডিউলি দেখাইছেন। ভ্যালু এডিশন হওয়া মানে ওখানে গভর্নমেন্ট তার এডিশনাল রেভিনিউ গুলো পরবর্তী সাবসিকুয়েন্ট রেভিনিউ গুলো পাইছে, হ্যাঁ, তাহলে তো আপনি সেটা ফেরত আনবেন, সে রিফান্ড নেবেন। সে রিফান্ড নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, আপনি ফাইল দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য নিয়ারেস্ট কমিশনারের কাছে আপনি আপিল করবেন ভ্যাট ফর্ম 4.1 এর মাধ্যমে উইদিন 120 days ফ্রম দ্য হিজ অ্যাডভান্স ট্যাক্স পেড। আপনি যে অ্যাডভান্স একটা পে করছেন সেটা পে করার পরবর্তী 120 দিনের মধ্যে 4.1 ফর্মের মাধ্যমে আপনি গভর্নমেন্টের কাছে ক্লেম করবেন। গভর্নমেন্ট সেটা দেখার পরে যদি মনোভূত হয়ে থাকে উইদিন 15 days বা থেকে আপনাকে সেটা ফেরত দিবে। সাধারণত আমি আবারও বলি, সাধারণত আমরা যখন ভ্যাট রিটার্ন সাবমিট করি সেখানে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে এই এটিটা রিফান্ড নিয়ে নিই। আমরা আপনারা যখন রিটার্ন চ্যাপ্টারটা দেখবেন তখন এখানে এই জিনিসটা দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে যে আসলে আমাদের এটি বলতে কি বুঝে থাকি, এটিটা কেন নেওয়া হয়, এটিটা কখন আবার ফেরত নিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, an unregistered person who has paid the AT may also claim the refund of VAT or commissioner prescribe. যদি আপনি কোনো আনরেজিস্টার্ড পারসন হয়ে থাকেন, আপনি একটা এক্সপোর্ট ইম্পোর্ট করার সময় আনছেন, AT দিচ্ছেন, সেই ATটাও আপনি ফেরত পাবেন। সেক্ষেত্রে আপনাকে রিফান্ডের জন্য কমিশনার আপিলের কাছে একটা প্রেসক্রাইব ফর্মে আপিল করবেন, অ্যাপ্লাই করলে তারা যদি মনোভূত হয় দেন আপনাকে সেটা ফেরত দিবে। আপনি কখন অ্যাডভান্স ট্যাক্সটা ফেরত পাবেন না, সরি
কখন অ্যাডভান্স ট্যাক্সটা আপনাকে পে করতে হবে না ইম্পোর্ট স্টেজে? আপনি একটা কোশ্চেন ছিল when VAT advance tax not applicable at the time of import, আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতেই হবে না। কখন কখন দিতে হবে না সেগুলো একটু দেখি আমরা। কখন আপনাকে এটি দিতে হবে না ইম্পোর্ট স্টেজে? exempted goods or service are mentioned। আপনি আমাদের ভ্যাট আইনের ফার্স্ট শিডিউলে যেই সকল exempted গুডস গুলো সার্ভিস গুলোর কথা বলা আছে, ওই ধরনের গুডস এবং সার্ভিস গুলো যখন ইম্পোর্ট করতে আনতে যাবেন তখন আপনাকে এটি দিতে হবে না। import goods of government, semi-government, government, semi-government, UN authority, embassy, which is not used for the, which is not for sale or transfer to others। বলতেছে যে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, ইউএন অথরিটি, এমবেসি গুলো যারা সেল করার জন্য না, শুধুমাত্র নিজেদের ব্যবহার করার জন্য যদি কোনো প্রোডাক্ট এনে থাকে তাহলে সেটার উপরে আপনাকে এটি দিতে হবে না। ইম্পোর্ট গুডস আন্ডার বন্ড লাইসেন্স হোল্ড দ্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এক্সপোর্টেবল ইন্ডাস্ট্রি গুলো যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে, মানে রপ্তানির উদ্দেশ্যে কোনো আমদানি করে থাকে, সে আমদানি কিছুর উপরে এটি দিতে হবে না। ইম্পোর্ট গুডস ফ্রম দ্য নেম অফ প্রেসিডেন্ট আন্ডার প্রেসিডেন্সি অ্যাক্ট, যদি প্রেসিডেন্টের নামে আনেন, প্রেসিডেন্সি অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্টের নামে যে ধরনের প্রোডাক্ট গুলো আনবেন সেগুলোর উপরে এটি হবে না। আপনি কোন রিলিফ প্রোডাক্ট, রিলিফ পারপাসে ত্রাণ ত্রাণ বন্যা বা অন্যান্য ত্রাণ কার্যক্রমের জন্য যদি কোনো প্রোডাক্ট আনেন, এই এসআরও তে বলা আছে, তাহলে আপনাকে এটি দিতে হবে না। আপনি আমাদের সামরিক খাতে ডিফেন্স স্টোরের জন্য যদি কোনো সামরিক পারপাসের জন্য ইউজের জন্য যদি কোনো প্রোডাক্ট আনেন তাহলে আপনাকে এটি দিতে হবে না। পাওয়ার সেক্টরের জন্য কোনো যদি আমরা যদি ইম্পোর্ট গুলো করে থাকেন সেই ইম্পোর্টের উপরে এটি দিতে হবে না। তাহলে এগুলোর উপরে এটি আমাদের নাই। সেটারও আমাদের এই যে আমাদের রিলেটেড এসআরও বলা আছে, আমরা যদি এসআরওটা দেখতে চাই দেখে নিতে পারি। এই কয়টা বাজে রে? আচ্ছা, আর 10 মিনিট আছে। দেখি এসআরওটা, রেসপেক্টিভ এসআরওটা দেখি। এই এসআরওতে বলা আছে, যেমন এই দেখেন এই এসআরওটার ভিতরে আপনি কাদেরকে দিতে হবে না, সব এখানে আমি এতক্ষণ যা বলছি সব এখানের মধ্যে আছে। দেখেন এই এসআরও নাম্বার 251 এ অব্যাহতি প্রদান নির্মাণের ক্ষেত্রে উপর আরোপে আগাম কর হইতে অব্যাহতি প্রদান করলে, আগাম কর হইতে অব্যাহতি প্রদান করা হইলো। জাস্ট এতক্ষণ যা বলছি সেটাই, সেই রেসপেক্টিভ এসআরওটা আমি আপনাদেরকে দেখা দিলাম। আচ্ছা, আপনাদের ক্লাস এখানে শেষ। এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। এনিওয়ান? কোশ্চেন ছিল স্যার একটা। আনিস, স্যার এখানে যে রিফান্ডটা আমরা নেই অ্যাডভান্স ট্যাক্সের, এটা কি স্যার ভ্যাটের যে রিবেট একটা টার্ম আছে ওইটা মতো নাকি স্যার, বা ওইটাই কিনা স্যার? কোনটা? না না, ওইটা ইনপুট ট্যাক্স ক্রেডিট, সেটা অন্যটা। হ্যাঁ, এটা আপনি এখানে তো আমরা দেখেন এখানে একটা কথা বলা আছে না, কোনখানে জানি দেখলাম একটা, এর মধ্যে আপনি রিফান্ড নিতে পারবেন। কন্ডিশনটা দেখছেন, এই এখানে বলে দিছে না, দেখছেন 120 days, 120 days। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। নেক্সট ক্লাসে আমরা রিটার্ন চ্যাপ্টারটা পড়াবো নেক্সট ক্লাসে। তো আমরা দেখেন আমি কয়টা টপিক কভার করলাম, ইন্ট্রোডাকশন এবং ওটা তো হলো, রেজিস্ট্রেশন কভারেজ দিছি, ইনপুট ট্যাক্স ক্রেডিট কভারেজ দিছি, আজকে দিলাম ইম্পোর্ট স্টেজে। আমি এটা অনেকটা কাস্টমস অ্যাক্টের পার্ট, এটা কাস্টমস অ্যাক্ট এবং ভ্যাট দুটোটা কম্বাইন করে আমি এটা পড়াচ্ছি। আপনাদের যে কাস্টমস অ্যাক্ট আছে না, আপনাদের তো ইনকাম ট্যাক্স, ভ্যাট অ্যাক্ট, কাস্টমস অ্যাক্ট, এই কাস্টমস অ্যাক্ট কম্বাইন করে পড়েন। তারপরে আমি কাস্টমস অ্যাক্টের আলাদা একটা ক্লাস নিব, সেখানে আর ডিটেলস এত আলাপ করবো না, এই টপিকস অন্য টপিক গুলো আলাপ করবেন। হ্যাঁ, বলেন সুমন, বলেন আনিসুর রহমান, আপনাদের আবার কথা বলতে পারেন, নয়তো যদি কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আর বলেন। আর আনিস নাই কিছু স্যার, বলবেন? হুম, স্যার আপনার নাম্বারটা দিলে আমাদের একটু উপকার হইতো স্যার। কেন সাইফুল, বিভিন্ন নাম্বারটা কি সময় করবেন বলেন, কি উপকার হবে বলেন, নাম্বার দিতে সমস্যা নাই, বলেন কি উপকার হবে। স্যার বিভিন্ন সময় এই ভ্যাটের কোনো প্রবলেম হইলে যদি ফোন দেই। না সেটা আমি আমার ইমেল অ্যাড্রেস আছে না আপনাদের কাছে? ইমেইল আছে স্যার। হ্যাঁ, আমি আপনি ইমেল অ্যাড্রেসে আমাকে দিয়েন, আমি আপনাকে নাম্বার দিয়ে দিব, নাম্বার 1। আর ইমেলের মধ্যে আপনার কিন্তু ইমেলের মধ্যে আপনার কোয়েশ্চেন গুলো করতে পারবেন। হ্যাঁ, জি স্যার। আমি জেনারেলাইজ করলাম না আর কি নাম্বারটা, ভাই বুঝেন তো।
জি জি জি, বুঝতে বুঝতে পারছি স্যার। কারণ ভ্যাট হইলো কি স্যার, ভ্যাটের এই কনসেপ্ট এখনো স্যার অনেকেই একটু ভাষা ভাষা আছে স্যার। এটা স্বাভাবিক, আহ, থাকবেই। জি স্যার। এটা এটা খুবই স্বাভাবিক। আমরা এখনো স্যার ভাই, আজকে আজকে যতটুকু নিছেন অতটুকু স্যার ক্লিয়ার আছে, মানে আজকে আপনার যেটা। আজকে কেন আপনারা বলেন, আপনি যে লাস্টটা 5টা ক্লাস নিলাম, আমি আর আর কি সহজ ভাবে বলবো বলেন তো ভাই? না স্যার, স্যার না, আমি ওইটা বলতেছি না, মানে আজকেরটা আর স্যার কি। ভেরি আচ্ছা বলেন ভাই। ইন্টারেস্টিং এন্ড ভেরি ইন্টারেস্টিং ক্লাস স্যার। এমনি আমরা একদম মানে কোনো বোরিং ফিল করি না স্যার, লিস্ট এটা বলতে পারি আর কি স্যার। কিন্তু কথা তো দুই একজন বলেন, খালি আর কেউ তো কথা বলে না। তার মানে তো স্যার they are not happy. সবাই শুনে স্যার, সবাই কিন্তু শুনে সবাই স্যার। শুনে স্যার। সবাই শুনি স্যার। সবাই They are বললে not happy. একটু নয়েজ ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই সবাই চুপ থাকে স্যার। সমস্যা নাই তো, জি আমরা কথা স্যার। হচ্ছে, আমরা তো শিখতে আসছি এখানে, এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। একটা জিনিস কি জানেন, হয়তো আবার এই সুযোগটা আমাদের কাছে নাও থাকতে পারে, তাই না? নাও থাকতো। জি স্যার, জি স্যার। এখন আমি আপনাদেরকে আজকে যেটা ক্লাসের এইটা এই সিনপসিসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি আপনারা একটু স্যার। ডাউনলোড করে নেন, আমি আপনাদেরকে দিচ্ছি, তাড়াতাড়ি দিই যত তাড়াতাড়ি সম্ভব হয়। জি স্যার। আমি মেইল করে দিতে পারি, কিন্তু আসলে তো সবাই তো ক্লাসে অ্যাটেন্ড করে না, তাহলে শুধু শুধু সবাইকে দিয়ে লাভ কি? তারা এটার মূল্য বুঝবে না। আপনারা যারা ক্লাস করতেছেন, আমার কথাগুলোর সাথে যদি আজকে মনে করেন যে এখন একটু খাওয়া দাওয়া করার পর যদি 1 ঘন্টা যদি আমার এই স্লাইড গুলো যদি আরেকবার দেখেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সহজে ভুলবেন না। আর যদি মনে হয় যে না স্যার দিছে স্লাইড গুলো রেখে দিই পরে ফ্রি হইলে দেখবো, আর দেখা হবে না ভাই, জি তখন স্যার, তখন ঠিক আর বলছেন। ইয়ে হবে না। সেই জন্য সবসময় খেয়াল রাখেন। মনে করেন এই যে এখন 1.5 ঘন্টা আমরা বললাম, আপনাদের একটু পরে আরেকটা ক্লাস আছে, রাতে আপনারা শোয়ার আগে অথবা কালকে, ম্যাক্সিমাম কালকে, আপনি যদি 20 মিনিট যদি আমার স্লাইড গুলো একবার দেখে যান, এবং আমি যে গত 1-1.5 ঘন্টা যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু তখন আপনার কানের ভিতরে বাজবে, এবং আপনার এটাই হবে যে শিখা। নাহলে হাজার বই পড়ে এটা পড়ে সেটা পড়ে শিখতে অবশ্যই পারবেন, কিন্তু অনেক দেরি হয়ে যাবে তখন। এ আপনারা পাইছেন দেখেন তো চ্যাট বক্সে, জি স্যার, সবাই পেয়েছি স্যার। পাইছেন? জি স্যার। এখন বলেন আপনাদের ক্লাসের এক্সপেকটেশন কি আমি মিট করতে পারবো? আপনাদের আসলে কি চান আপনারা? আমি আমার মতো পড়াই যাবো, বাট আপনাদের এক্সপেকটেশনটা যদি বলেন তাহলে হবে কি জানেন, আমি নিজে আরেকটু প্রিপারেশন নিয়ে বসতে পারি। স্যার আপনি আগের ক্লাসে মনে হয় এক্সাম নিতেন, মানে আগের যে সেশন গুলো ছিল। পিনাকি, আমি খুবই দুঃখের সাথে বলতেছি আপনি, পিনাকি না, পিনাকি সরকার, আমার খুব দুঃখের সাথে বলতেছি, আমি প্রত্যেকবার আমি গত এমসিকিউ যেদিন যে সেশন থেকে হচ্ছে, আমি প্রত্যেকটা সেশনে পরীক্ষা নিতাম। প্রত্যেকদিন মানে আজকে ক্লাস হইলো তো আজকে ক্লাসের উপরে 10টা কোয়েশ্চেন, হ্যাঁ, 10টা কোয়েশ্চেন এমসিকিউ পাঠাই দিতাম ওই যে ফর্মে, ওই ছেলেরা দিয়ে দিত। কিন্তু আমার খারাপ লাগতো কি জানেন, প্রথম প্রথম মনে করেন এখন এখানে প্রেজেন্ট কয়জন আছেন, আপনার প্রেজেন্ট আছে 65 জন, দেখা যাচ্ছে যে 65 জন আপনারা 30-35 জন আপনার পরীক্ষাটা দিতেন। পরবর্তীতে দেখা যায় কি জানেন, 10 জনও পরীক্ষাটা দেয় না, মানে 2-3টা পরীক্ষা দেওয়ার পরে 10 জনও দেয় না। তখন না আসলে মানে আমার তো সময় দিই, তখন না আর আসলে করতে ইচ্ছা করে না। সেই জন্য এবার আমি এই জিনিসটাই রাখি নাই। তারপরেও আপনার যদি সবাই এগ্রি করেন, আমি নেক্সট ক্লাসে বা এর পরের ক্লাসে এই যে 4টা টপিকস, রেজিস্ট্রেশন, ইনপুট ট্যাক্স, এবং আজকে ম্যানার অফ ব্যাড ক্যালকুলেশন, এই 3টা টপিক্স এর উপর আপনাকে 30টা কোশ্চেন এমসিকিউ পাঠিয়ে দিতে পারি আমি। এগুলো রেডিও আছে আমার কাছে ইন এসেন্স, বা হয়তো আর 2-4টা বানাইতে হবে আমার, হ্যাঁ। ভালো হয়। কিন্তু আমাকে আগে কমিটমেন্ট দিতে হবে যে মিনিমাম 80% ছেলে পরীক্ষা দিবে, নাইদার কারণ পরীক্ষা কয়জন দেয় সেটা আমি বুঝতে পারি, আমি আমি সেটা বুঝতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনাদের আরো আমি আপনাদের একটু শেয়ার দিই, দেন ইউ ক্যান বুঝতে পারবেন। আমি শেয়ার দিচ্ছি। আমি পিনাকি, আপনি কিভাবে জানেন বলেন তো আমাকে একটু। স্যার ইউটিউবে আপনার আগের ক্লাস দেখছিলাম আমি। ভাই আপনারা দেখে আমার চেয়ে অনেক বেশি স্মার্ট। স্যার আমার নাম পিঙ্কি, পিনাকি না। সরি সরি সরি, হ্যাঁ পিঙ্কি। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই, একটা মিনিট, আমি একটু শেয়ার দিই জাস্ট। আমি কোশ্চেন প্যাটার্নটা একটু দেখি হয়ে গেল রে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার।
দাঁড়ান দাঁড়ান আরেক জায়গা থেকে বের করি। Sorry, আমি পাচ্ছি না এটা, আমি দেখি তো তারপরে বলি। আমার শেয়ারটা কি আছে? না Sorry, স্যার, share- চলে গেছে। আচ্ছা শেয়ারটা চলে গেছে। দেখেন দেখেন আপনারা দেখেন আমি যে প্রত্যেক সেশনে যে পরীক্ষা নিতাম, দেখেন এই দেখেন মনে করেন যে আমি আপনাদের দেখাই লাস্টের দিকে পরীক্ষাগুলো কেন বন্ধ করছি আমি। দেখেন আমি এটা আপনি মে 31, 2023 4 নাম্বার এক্সামটার কথা বলি, আরো 3টা নিয়েছিলাম ক্লাস এর আগে সেশনে মেবি। দেখেন মাত্র রেসপন্স করছে 17 জন, ঠিক আছে? স্টুডেন্ট ছিল 80-90 জনের মতো, বাট রেসপন্স করছে 17 জন। যে যে যেমন দেখেন ইনপুট ট্যাক্স, আমি তো এটা বুঝতে পারি যে মাত্র 17 জন রেসপন্স করছে। এখন বলেন আমি পরীক্ষা নিব কেন? যে জিনিস কাজেই আসে না সেই জিনিস নিব কেন? তো তারপরেও অসুবিধা নাই, একজনের উপকার হলেও নেওয়া উচিত আমি মনে করি। আবার তো পিনাকি আমি পিঙ্কি সরি, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন দিতে, বিশেষ করে যে 3টা টপিকস উপরে সেটার উপরে দেওয়ার জন্য। দেন আপনারা যদি অ্যাটেন্ড করেন আমার কোনো সমস্যা না, আমি আবার আনসারও পাঠাই দিই পরবর্তীতে সবাইকে। পরবর্তীতে আমি কিন্তু সবাইকে আনসারও পাঠাই দিই। জি স্যার, দিবেন স্যার, দিলে উপকার হইব আর কি। আচ্ছা ওকে, তাহলে আজকে এতটুকু। যদি আর কারো জি কোনো স্যার। কিছু বলার না থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। জি দেখা স্যার, হবে। আসসালামু আলাইকুম স্যার, আসসালাম। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।